আচ্ছা যাক। তোমাদের গতকালকে মনে হয় এক্সাম ছিল। অনেকেই বলছো যে মানে কেউ কেউ মেনশন করছো, যে মেনশন করে বলছো যে এই প্রশ্নের অ্যান্সার ভুল, বা একটা ভুল অ্যান্সারকে কারেক্ট দিছে, বা কারেক্ট অ্যান্সারকে ভুল হিসেবে কাউন্ট করছে। তো যেটা যেটা মানে এখন আমি তো আসলে প্রশ্নটা দেখি নাই, কারণ এক একজনের প্রশ্নের নাম্বার এক একটা এক এক রকম থাকে। তো তোমরা যদি কাইন্ডলি যে কোনো একজন বা দুইজন মিলে ওই যে যে প্রশ্নগুলোর সমস্যা সেটা যদি স্ক্রিনশট তুলে, যে আমাদের যে উদ্ভিদ বিজ্ঞান সংক্রান্ত সমস্যা এখানে পোস্ট করো, তারপর যদি মেনশন করো, ঠিক আছে? কালকে রাতে একজন যখন মেনশন করতেছে সে নাম্বার বলতেছিল, তো র্যান্ডম আসলে এক এক প্রশ্নের সাথে এক একটা তো এরকম মিলাইতে পারতেছিলাম না। আমি যেটা দেখতেছিলাম ওইটার মধ্যে আমি পাই নাই এরকম তোমাদের কোনো ভুল। তো হয়তো তাহলে তোমার কাছে যে সেটটা ছিল অত নাম্বার প্রশ্নে হয়তো এরকম ভুল আসছিল। তো এটা একটু যদি তোমরা স্ক্রিনশট তুলে দাও, তাইলে হয়তো আমরা হচ্ছে দেখতাম, বা আমি তোমাকে বলতে পারতাম যে আদৌ কি আমাদের অ্যান্সারটা কারেক্ট নাকি তুমি যেটা চিন্তা করতেছো তোমারটা কারেক্ট। ওইটার কারণে কেন, কারণ বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে তোমাদের এই যে প্রশ্নগুলা যে হইতেছে, এই যে এখন তোমরা যেই জুলজি দুইটা দিলা, বোটানি একটা দিলা, টোটাল প্রশ্নগুলাই মনে করো আমরা যে যেভাবেই করি না কেন আলটিমেট ফাইনাল মডারেশন জনি ভাই করতেছে, ঠিক আছে? সবকিছু জনি ভাই সেট করতেছে। এবং কিছু সার্টেন টাইপে যে তো ভাইয়া কিছু প্রশ্ন নিজেও করতেছে একদম নতুন করে। তো যার কারণে হচ্ছে আহ, মোটামুটি আর কি মনে হচ্ছে যে না, প্রশ্নে হয়তো কোথাও তেমন ভুল নাই, বা যদি ভুল থাকে ওইটা আমরা মনে করো তোমার কারেকশন দিয়ে দিতে পারবো। যদি আমি না দেখি তাহলে তো দিতে পারতেছি না। এই কারণে তোমরা যদি আমাকে প্রশ্নটা দেখাও তাহলে ঠিক আছে। ওকে। আমরা আমাদের অ্যাকচুয়াল যেটা কাজ সেই কাজে আসি। আমাদের আজকের কাজ হচ্ছে বাকি যে অধ্যায়গুলো রয়ে গেছিল সেই অধ্যায়গুলার সম্পর্কে একটু জানা। তো দেখো, যদিও আমরা গতদিন কিন্তু অলরেডি তোমাকে দেখাই দিছিলাম যে কোন অধ্যায় থেকে কি পরিমাণে প্রশ্ন আসছে কিনা। তো এটাই যদি বলি, আমরা আজকে যে কয়টা অধ্যায় পড়বো তার মধ্যে দেখা গেছে কেবল 5, 6, 7 গত বছর এই পর্যন্তই হচ্ছে সীমাবদ্ধ ছিল ভর্তি পরীক্ষার প্রশ্নের, পরের থেকে আর কোনো প্রশ্নই আসে না এই কোনো অধ্যায় থেকে। কিন্তু এরকম তো আর সবসময় হবে না। এই কারণে আমরা তো আর কি এইভাবে ছেড়ে দিতে পারি না যে না তাহলে এই বছরও 7 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ে পড়া শেষ করে দেই, তাহলে তো আর পরের কত ভয়ানক ভয়ানক জিনিসপত্র আছে ওইগুলো আর আমাদের পড়া লাগতেছে না। তো এই কাজটা করা যাবে না, যেহেতু আজকের যে অধ্যায়গুলা এই অধ্যায়গুলোর মধ্যে অনেক কমপ্লিকেশন আছে। কেমন কমপ্লিকেশন? কারণ চ্যাপ্টার গুলোর মধ্যে বলা যায় না আসলে আসলে কোনটা আসবে, না আসলে তো ভালো নাই, আসে নাই, কিন্তু আসলে যে কোনটা আসবে এইটা প্রেডিক্ট করাটা একটু টাফ। তো যার কারণে আমি আজকে তোমার হচ্ছে বই রাখছি সাথে, যে আমি হচ্ছে বই একদম পেজ উল্টে উল্টে তারপরে আমরা বলে যাবো যে কোন জিনিসটা আমাদের জন্য দরকার, কোন জিনিসটা দরকার না, বা কোনটা বেশি প্রায়োরিটি পাবে, কোনটা কম প্রায়োরিটি পাবে। ওকে, তাহলে আমরা আসি আগে শৈবাল ছত্রাকের কথাটা দিয়ে। আচ্ছা দেখো, শৈবাল ছত্রাকের যে প্রশ্ন, এই চ্যাপ্টারটা তুমি পড়ার সময় তুমি কিভাবে পড়বা, ঠিক আছে? তোমার পড়া হওয়া উচিত কিরকম ভাবে? আমরা যে তোমাদেরকে মেডিকো থেকে দেখবা এই যে কম্পেনিয়ন বুক বলো, বা তোমরা তো আগে যে ক্লাস নোট গুলা পাইতা, ওইখানে আমরা কিছু গ্রেডিং রাখতাম সবসময়। যে কোনো চ্যাপ্টারের শুরুতে আমরা একটা গ্রেডিং রাখতাম। ওই গ্রেডিং রাখার কারণ আছে। গ্রেডিং রাখার কারণটাই হচ্ছে এইটা, যে এখন তোমাদের যে হেল্প হইতেছে সেটা, যে কোনটা পড়বো কোনটা পড়বো না, সামথিং এরকম। তো মাথায় রাখবা এই যে উদ্ভিদ বিজ্ঞানে ভাইরাস থেকে শুরু করে টোটাল লগ্নবীজি আবৃতবীজি পর্যন্ত এই যে কটা অধ্যায় আছে, সবগুলো অধ্যায়ের মধ্যে তোমার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। ঠিক আছে? তোমার কাজ হচ্ছে বৈশিষ্ট্য পড়া। এবং আমিও বলছি তোমাকে বৈশিষ্ট্য যে সব করতে হবে এমন তো না। যেমন আমরা অণুজীব থেকে কার বৈশিষ্ট্যটাকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়ি, আমরা ভাইরাসের বৈশিষ্ট্যটাকে প্রায়োরিটি পড়ি। সেগুলো হচ্ছে তো, যেহেতু আমি নেন এটা পরে বলতেছি, আমি ব্রায়োফাইটা টেরিডোফাইটা নেই, আমি এখানে তোমাকে কি করাইছি, আমি তোমাকে ব্রায়োফাইটা সম্পর্কে ডিটেলস পড়াই যাই। আমরা নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে খুব ভালো মতো পড়ি। এবং আমরা এখানে গোত্রের মধ্যে মালবেসি গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে আমরা ভালো মতো পড়ার চেষ্টা করি। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার কোনটা পড়তে হবে কি না পড়তে হবে। আর শৈবাল ছত্রাকের মধ্যে তাহলে যেহেতু সবগুলাতেই খালি একটা একটা করে বৈশিষ্ট্য পড়ছি, তাহলে এইটা এসে পুরাটা বৈশিষ্ট্য পড়ার দরকার নাই। তাহলে এখানে এসে তুমি যে কোনো একটা বৈশিষ্ট্য পড়বা। তো আমার যতটুকু মনে হয় আসলে শৈবালের বৈশিষ্ট্যটা মনে রাখা খুব সহজ, এই কারণে আমরা শৈবালটাই পড়তে বলি। তো দেখো তুমি কিন্তু পুরা বইয়ে
মনে করো আর কি, মনে করো অ্যাজাম্পশন আমি দিই, যদি 100 পেজ থাকে তুমি খালি কয়টা বৈশিষ্ট্য বললে তোমার কিন্তু 50% প্লাস পড়া হবে। 50% প্লাস তো পড়া হবেই, এবং আর কি হবে, এই 50% নলেজ দিয়ে তুমি এদের যে কাউন্টার পার্ট গুলো আছে, ঠিক আছে, এদের যে কাউন্টার পার্ট গুলো আছে, যেমন মনে করো ভাইরাসের কাউন্টার পার্ট আছে ব্যাকটেরিয়া, এটার আছে হচ্ছে ফানজাই, এটার আছে হচ্ছে টেরিডোফাইটা, এটার হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, এটা হচ্ছে পোয়েসি। খেয়াল করে দেখো যে সবগুলাই কিন্তু তোমার এখন পড়া হয়ে গেছে। তুমি যদি এইটা পারো তাহলে পরের অংশ তো অনায়াসে অ্যান্সার করতেই পারতেছো। তো দেখো পড়ার প্যাটার্নটাই হওয়া উচিত এরকম, যে তুমি বৈশিষ্ট্যগুলো এমন ভাবে পড়ে নিবা যেন তুমি একটা খুব ভালো মতো মনে রাখতে পারো, যেন তুমি সেকেন্ডটা অনায়াসে তার বিপরীত শব্দ দিয়ে অ্যান্সার করতে পারো। তাহলে এটা গেল হচ্ছে, আমি কিন্তু টোটাল তোমাকে নগ্ন পেজি আবৃত পেজি পর্যন্ত বলে দিলাম, তোমাকে অবশ্যই অবশ্যই এটা পড়তে হবে। আচ্ছা, এরপরে তুমি কি পড়বা? এরপরে তুমি পড়বে হচ্ছে গঠন। এরপরে কি প্রায়োরিটি পাবে? এরপরে প্রায়োরিটি পাবে হচ্ছে গঠন। ঠিক আছে, যেমন প্রতিটার মধ্যে একটা একটা করে বর্ণনা দেওয়া আছে এদের গঠন। এন্ড গঠন মানে কি সব ধুমায় মুখস্থ করবো তা না, আমরা ক্লাসে তোমাকে গঠন নিয়ে যা যা পড়তে বলছি, বা স্পেশালি সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে বোল্ড লাইন, বা গঠনের পরে যদি ওইখানে কোনো বৈশিষ্ট্য থাকে, লাইক যেমন মনে করো এই যেমন তোমার হচ্ছে রিক্সা পড়ানোর পরে কিন্তু আবার শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়া, টেরিস পড়ার পরে টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়া, সাইকাস পড়ার পরে আবার সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়া, কিন্তু আলটিমেটলি দেখো সবগুলোই কিন্তু আমি যে নগ্নবীজি উদ্ভিদ পড়ছি তার বৈশিষ্ট্যই সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য, আমি যেটা ব্রায়োফাইটায় পড়ছি সেটাই রিক্সার শনাক্তকারী বৈশিষ্ট্য। তার মানে কি দাঁড়ালো, তুমি যদি একটার মেইন বৈশিষ্ট্য পড়ো, তুমি এই গঠনের মধ্যে যে বৈশিষ্ট্য আছে এটাও তোমার পড়া হয়ে যেতেছে। তাহলে গঠনের জন্য প্রায়োরিটি পাবে কি বোল্ড লাইন। তারপরে সেই জনন, জননের মধ্যে কি প্রায়োরিটি পাবে? জননের মধ্যে প্রায়োরিটি পাবে হচ্ছে কোন কোন ধরনের জনন আছে, মানে জননের নাম প্রকারভেদ, এটা প্রায়োরিটি পাবেই। তোমাকে অবশ্যই শিখতে হবে যে এর কোন জনন আছে কোন জনন নাই, হ্যাঁ। আর একটা চ্যাপ্টার থেকে জননটা একটু ইন ডেপথ পড়তে হয়, সেটাই হচ্ছে কোন চ্যাপ্টার? সেটাই হচ্ছে এই শৈবাল ছত্রাক চ্যাপ্টার। শৈবাল ছত্রাক চ্যাপ্টারে তোমাকে জননটা একটু ডিটেলসে শিখতে হবে। কেন? কারণ এখানে বলা আছে কোন কোন ধরনের অঙ্গজ জনন, কোন কোন ধরনের যৌন জনন, এই সমস্ত কথাবার্তা বলা আছে, এবং বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলা আছে যে এইটার ক্ষেত্রে কোনটা হবে, তো ওইটার ক্ষেত্রে কোনটা হবে। এবং আমার যতটুকু মনে পড়ে যে তোমাদের যখন ক্লাস নিছে তনিম, তোমাদের কিন্তু এই জিনিসগুলো প্রোভাইড করছে, যে লাইক শৈবালের ক্ষেত্রে কোন জনন হয়, বা বাডিং কারা করতেছে, খন্ডায়ন কারা করতেছে, হরমোগোনিয়াম সৃষ্টি করতেছে কারা, এই জিনিসগুলো কিন্তু পড়ানোর সময় তোমাদেরকে মেনশন করছে। তাহলে এই একটা জিনিস তোমাকে কিন্তু পড়তেই হবে। গেল, দেখো আমি কিন্তু তোমাকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্নের কথা বলে দিলাম। এবার আসো তোমাকে একটু একটু ডিফিকাল্ট, যেখানে তোমাকে চিন্তা করতে হবে বা তোমাকে আরেকটু বেশি পড়তে হবে, ওই চিন্তা করে যদি তোমাকে প্রশ্ন করে, সেটা হচ্ছে, সেটাই আমরা আসি। তাহলে যেটা বলবো, এদের কিছু অর্থনৈতিক গুরুত্ব দেওয়া আছে। অর্থনৈতিক গুরুত্ব অবশ্যই ট্রিপল স্টার পাবে। এই অর্থনৈতিক গুরুত্বের মধ্যে যে প্যারা করে লেখা আছে দেখবা, প্রতিটার একটা একটা করে হেডিং দেওয়া আছে, ওই হেডিং গুলাই 5টা স্টার করে পাবে। মানে তোমার স্ট্যান্ডার্ড প্রশ্নই হচ্ছে নিচের কোনটা ছত্রাকের গুরুত্ব বা নিচের কোনটা শৈবালের গুরুত্ব। তো তোমাকে আগে হেডিং মনে রাখতে হবে। তুমি যদি হেডিং মনে রাখতে পারো, তুমি দেখবা পড়তে গেলে খুব অল্প কয়েকটা পয়েন্টই আছে যে পয়েন্ট গুলাই তোমাকে আরো একটু ভিতরে ডিটেলস কিছু লাইন পড়তে হয়। তাছাড়া দেখা গেছে হেডিং এ যে কথা লেখা আছে ওইটাই আবার ভিতরে বড় করে লেখা আছে। তার মানে কি তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, উপকারিতা, অপকারিতা বের করা, এবং হচ্ছে এদের পাশাপাশি তোমার হেডিং গুলো মুখস্থ করে ফেলা। গেল এটা। আর আরেকটা যেটা আমার মনে হচ্ছে এবছর তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে ইনশাল্লাহ, সেটা হচ্ছে অ্যাগারিকাস। কেন? কারণ অনেকদিন ধরে আসে নাই, এই কারণে মনে হচ্ছে অ্যাগারিকাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি। আচ্ছা যাক, তাহলে এটা গেল হচ্ছে তোমাকে আমি স্ট্যান্ডার্ড জিনিস বললাম। এবার আসো এই শৈবাল ছত্রাকে ভর্তি পরীক্ষার প্যাটার্নের কিছু কমপ্লিকেটেড জিনিস আছে যেটা তোমাকে ওই মুখস্থ করতে হয়। এগুলো কঠিন কিছু না, কারণ এগুলো তোমাদের সব পড়ানো হয়েছে। যেমন তোমাদের চ্যাপ্টার খুললেই শুরুর দিকে কঠিন যে জিনিসটা, সেটা হচ্ছে বিভিন্ন উদাহরণের নাম দেওয়া আছে, যে এককোষী সচল, এককোষী নিশ্চল, বহুকোষী সচল, বহুকোষী নিশ্চল, এরকম কথাবার্তা আছে। যেহেতু তোমাদের এগুলো পড়ায়, তোমরা অবশ্যই পড়বা, কিন্তু ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত আসে নাই দেখে আমি আর এটা নিয়ে তেমন বেশি প্রায়োরিটি দিচ্ছি না। কিন্তু সুন্দর করে একটা ছক দেওয়া আছে, যে এই সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে, যে ক্লোরোফাইটা কে, তারপর নেভিকুলা কিসের উদাহরণ, তারপরে পাইরোফাইটা কি, ফিওফাইটা কি। অবশ্যই অবশ্যই তোমাকে এই শৈবাল গুলার নাম এবং এদের যে কালারের কথা বলা আছে কালারটা শিখতে হবে, এদের উদাহরণ শিখতে হবে। তুমি এদের পিগমেন্ট মনে রাখতে পারো না রাখতে পারো, পিগমেন্টটা হচ্ছে 1 স্টার, ঠিক আছে, পিগমেন্টটা হচ্ছে 1 স্টার, কিন্তু এদের যে শ্রেণী দিয়ে নাম লেখা আছে না, যে ক্লোরোফাইটা সবুজ শৈবাল, উদাহরণ হচ্ছে ইউরোথ্রিক্স, ক্রাইসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল, উদাহরণ হচ্ছে নেভিকুলা, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ট্রিপল স্টার। এবং এদের যে সঞ্চিত খাদ্য দেওয়া আছে এটাও ট্রিপল স্টার।
তার মানে তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই এদের সঞ্চিত খাদ্য শিখতে হবে এবং এদের কি নাম আছে কি উদাহরণ আছে শিখতে হবে। কেন? দেখো যে বাস্তব উদাহরণ দেখো, এই 14 সালে হচ্ছে প্রথম এই চ্যাপ্টারটা আসে এইভাবে, তোমাদের বই যেভাবে আছে এখন এটা 14 সাল থেকে হচ্ছে আসছে। তাহলে সেই হিসাব করে হচ্ছে মানে আমরা যদি পড়ি, তুমি দেখো যে 17তে একবার এখান থেকে প্রশ্ন আসলো, 18তে একবার এখান থেকে প্রশ্ন আসলো, 19এও একবার এখান থেকে প্রশ্ন আসলো। তার মানে টানা 3টা বছর ভর্তি পরীক্ষার প্রশ্ন কেবলমাত্র তোমার বইয়ের এই ছোট্ট ছকটা থেকে আসছে। ঠিক আছে, এই যে ছকটা, এই ছকটা থেকে আসছে। তাহলে এই ছকটা পড়া এমন আহামরি কঠিন কিছু না। তো এইটা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, যেহেতু 3 বছর টানা আসছে, চতুর্থ বছর আসবে না এরকম তো বলা যায় না। অবশ্যই এটা আমাদের পড়া উচিত। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আসে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে শৈবালে এই যে ক্লাসিফিকেশন দেওয়া আছে ক্লোরোপ্লাস্টের আকৃতি, ঠিক আছে, এটার ক্ষেত্রে ক্লাসিফিকেশন দেওয়া আছে। এখন এই চ্যাপ্টারে কিছু দেওয়া আছে, আর কোষের গঠন চ্যাপ্টারেও কিন্তু কিছু দেওয়া আছে। তো কোষের গঠন চ্যাপ্টারটা তুমি ভালো মতো শিখবা। মানে এই ক্লোরোপ্লাস্টের আকৃতির অংশটা কোষ গঠন থেকে পড়াটা হচ্ছে প্রেফারেবল, আমি পছন্দ করি। কারণ এখানে যেটা দেওয়া আছে ওইখানেও সেম জিনিস দেওয়া আছে, যদিও এখানে একটু উল্টাপাল্টা কিছু লেখা আছে। তো আমি তারপর তোমাকে বলবো যে ক্লোরোপ্লাস্টের আকৃতি নিচের কোনটার জন্য কি ধরনের, এটা একটু প্রায়োরিটি দিও তুমি হচ্ছে কোষের গঠন থেকে। আর ইউরোথ্রিক্সের জন্য গার্ডেল আকার বা আংটি আকার, ঠিক আছে, দুইটাই মনে রাখতে পারো। আচ্ছা, তারপর একটা জিনিস কি শিখবা, সেটা হচ্ছে স্পোরের যে ব্যাপারটা। স্পোর সবসময় আগে মনে রাখতে হবে, স্পোর মানে কোন জনন, স্পোর মানে অযৌন জনন। স্পোর মানে কোন জনন? অযৌন জনন। এবং সিম্পল কথা, যে স্পোর চলতে পারে মানে চলন ক্ষমতা আছে, সে হচ্ছে জু স্পোর। দেখো জু মানে প্রাণী, তুমি চলো, তাহলে ও যেহেতু জু নাম আছে তা ও চলাফেরা করতে পারবে, তাহলে জু স্পোর মানে হচ্ছে সে সচল, এবং সচল মানে আসলে কি উপস্থিত? ফ্লাজেলা উপস্থিত। ঠিক আছে। আর অ্যাপ্লানোস্পোর মানে হচ্ছে ফ্লাজেলা বিহীন। আর হিপনোস্পোর তো তোমার যে এই যে প্রতিকূল পরিবেশে শুষ্ক অবস্থায় এরকম তৈরি হয়। তাহলে এটা গেল তোমার কথাবার্তা, মোটামুটি স্পোর নিয়ে এগুলাই লেখা আছে। আরেকটা যেটা শর্ট ফর্ম, সেটা হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে বলতে পারবো না, কিন্তু শৈবালের ক্ষেত্রে, ঠিক আছে, শৈবালের ক্ষেত্রে, ঠিক আছে, শৈবালের ক্ষেত্রে মনে রাখবা যেটা, সেটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল মানে কি? যেই শৈবালের নাম এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটার যে কোনো একটা অক্ষর দিয়ে শুরু হবে, ওই শৈবালেরই কোন স্পোর থাকবে? জু স্পোর থাকবে। একদম সহজ, এটা মনে রাখবা যে তোমাকে যদি দুম করে একটা শৈবালের নাম দিল, তুমি এই শৈবালের নাম আগে কোনোদিন দেখো নাই, কিন্তু তুমি দেখলা যে আমার এই টেকনিকের মধ্যে পড়ে গেছে যে এই শৈবালটার শুরুর অক্ষরটা কি, ভাওয়েলের 5টা লেটারের মধ্যে যে কোনো একটা, তুমি নির্দ্বিধায় বলে দিতে পারবা তার মধ্যে কোন স্পোর তৈরি হবে? জু স্পোর তৈরি হবে। কোন স্পোর তৈরি হবে? জু স্পোর তৈরি হবে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমি তোমাদের বলে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যেটা, সেটা হচ্ছে ছত্রাকের যে দৈহিক গঠন দেওয়া আছে, দৈহিক গঠন থেকে তোমার প্রশ্ন, আমি বলছি না গঠন তোমাকে পড়তে হবে। এই গঠনের মধ্যে এগুলো কিন্তু সব বোল্ড করা লাইন থেকে আসে, এমন না যেগুলো কোনো কঠিন লাইন থেকে আসছে। তুমি তোমার বই খুলে দেখবা প্রতিটা লাইনই বোল্ড, এমন না যে এই বছর আসছে পরীক্ষায় তারপরে সেটাকে বোল্ড করা হয়েছে, এরকম না। এই লাইনগুলো আগে থেকেই বোল্ড করা, এবং এই কারণে এগুলো চোখে পড়ে দেখেই পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে। আচ্ছা, তারপরে দেখো অ্যাগারিকাস কেন বললাম, লাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে 14 সালে আসছিল, এরপর অ্যাগারিকাস থেকে প্রশ্ন আসে নাই। এই কারণে আমি তোমাকে বলতেছি আবারও ভালো মতো খেয়াল রাখো, অ্যাগারিকাসের গঠন, অর্থনৈতিক গুরুত্ব 1000% ইম্পর্টেন্ট তোমার ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে। আচ্ছা, তো এইগুলা তোমার নতুন করে, হ্যাঁ, যেই একটা প্রশ্ন আমাদেরকে আসলে সবচেয়ে বেশি ভয় পাওয়া দিয়েছিল, কেন ভয় পাওয়া দিয়েছিল বলি। আমরা যখন এই চ্যাপ্টারটা পড়াই প্রথম, আই মিন 14 সালে তো এটা প্রথম যখন নতুন বই আসে, আমরা তখনও ওই বছর স্টুডেন্টদেরকে আগের কারিকুলামের বই পড়াইছিলাম। কিন্তু ওই বছর আমরা একটা বড় ধাক্কা খাইলাম যে আসলে প্রশ্ন তো সবসময় লাস্ট এডিশনের বই থেকে হয়। তো যে কারণে দেখা গেল মার্কেটে যেহেতু ওল্ড কারিকুলামের বইকে ওরা আর প্রায়োরিটি দেয়নি, ওই ছোট ছোট বই বানায় ফেলছিল, তখন তখন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিল। এইটা আগের বইয়ের কোথাও ছিল না যে আলোর বিলম্বিত ধসা রোগের জন্য কে দায়ী। ঠিক আছে, ওই বছরই পরীক্ষা হলে পোলাপান বের হয়ে মনে করো আর প্রশ্ন নিয়ে কোনো কমপ্লেন নাই তাদের। ঠিক আছে, একটা প্রশ্ন নিয়ে কমপ্লেন, এই প্রশ্নটা কেন কমন পড়লো না, এই প্রশ্নটা কেন বাইরে থেকে আসলো, হ্যান ত্যান কথাবার্তা বলা শুরু করছে। তোমার বাকিগুলা যে কমন পড়ছে এগুলা বলো না। কারণ তাদের কথাই এক, ধসা রোগ তাদের পরীক্ষায় নাকি ধস নামাই দিছে।
ঠিক আছে? তো এই ধসা রোগের এই একটাই পরীক্ষায় প্রশ্ন এটা আসছিল, সেটা হচ্ছে ফাইটোপথরা ইনফেস্টেন্স অ্যান্সারটা। এটা ওই বছরের জন্য একটা অপরিচিত ছিল, ঠিক আছে, আর কোনো বছরের জন্য না। এখন তো এটা তোমাদের যেহেতু রেগুলার কারিকুলামের পার্ট, তাহলে এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, তাহলে এবার আসি আমার লেকচার, যেটা আমি তোমাদের অলরেডি যে কতবার পড়াইছি আমার নিজের ইয়ত্তা নাই। আমি যথেষ্ট কষ্ট করে অনেক সময় নিয়ে কিন্তু তোমাদের এই লেকচারটা নেই। মোস্ট প্রবাবলি লেকচার নেওয়ার সময় একটু রাগারাগি করছিলাম কারোর সাথে হয়তো, তো যাই হোক মনে নাই। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা এইটা হচ্ছে আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বইয়ের মধ্যে, পুরো উদ্ভিদ বিজ্ঞান বইয়ের মধ্যে সবচাইতে ছোট এবং সবচাইতে সহজ একটা চ্যাপ্টার। কিন্তু আমরা ইন্টারমিডিয়েট লাইভ বলো বা যে কোনো সময় ধানাই বানাই করে কাটাই দেখে আমরা এই চ্যাপ্টারটাকে কখনোই তেমন বেশি গুরুত্ব দেই না। কিন্তু আমার কথা হচ্ছে একটাই তোমাদের কাছে, যে এই চ্যাপ্টারটা গুরুত্ব দাও আর না দাও, ভর্তি পরীক্ষায় কিন্তু সুন্দর মতো প্রশ্ন আসতেছে কতগুলা বছর ধরে। যেমন দেখো তুমি, এই যে এটা আসছে গত বছর, তার আগের বছরও আসছে, আবার 14-15 আসছে। খেয়াল করছো? তার মানে যে 18-19 আসছে, তোমাদের যে আসবে না, এবং প্রশ্নটা খুব সহজ আসে। ঠিক আছে, যে মস এর স্ত্রী জননাঙ্গের নাম কি? আমরা তো পড়াইছি যে ইউজুয়ালি নামের বানানে ক থাকলে সেটাকে আমরা কি ধরে নিব? স্ত্রী গ্যামিট বা স্ত্রী জননাঙ্গ ধরে নিব। তাই তুমি দেখো গ্যামেটেনজিয়াম, অ্যানথেরিডিয়াম, স্পোরানজিয়াম, একটা নামের মধ্যেও কিন্তু ক নাই। আর কি গনিয়ামের মধ্যেই কেবল কি আছে? ক আছে। তাহলে এটাই কি? এটাই হচ্ছে অ্যান্সার। আবার প্রোটোনেমানিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? আমরা পড়ছি না ব্রায়োফাইটের বৈশিষ্ট্য পড়ানোর একদম শেষে বলি যে নতুন সৃষ্ট মস উদ্ভিদকে আমরা কি নামে ডাকি? মস প্রোটোনেমা নামে ডাকি। কি নামে ডাকি? মস প্রোটোনেমা নামে ডাকি। তাহলে মস প্রোটোনেমার কথাটা মনে রাখতে হবে। ব্রায়োফাইটা নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? পানি, তরল বা জলীয় মাধ্যম প্রয়োজন। অনেক সময় নিয়ে গুছাই গুছাই কিন্তু আমি এই বৈশিষ্ট্যগুলো পড়াই। আচ্ছা, টেরিসের প্রতিটা পাতা, আমি এবং এটাও বলছি তোমাকে, টেরিসের গঠন মানেই কেবল কি শিখতে হবে? পাতা। টেরিসের গঠন মানেই কেবল কি শিখতে হবে? পাতা শিখতে হবে। ঠিক আছে? তো যদি এইবার ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে কোনো প্রশ্ন আসে, আমি আবারও বলতেছি, সেটা ইনশাআল্লাহ ব্রায়োফাইটার বৈশিষ্ট্য থেকেই আসবে, আদারওয়াইজ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না। ঠিক আছে? যদি প্রশ্ন আসে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য থেকে ইনশাআল্লাহ কমন পড়ে যাবে, আর নাই তো আসবে না। তাহলে এটা গেল ব্রায়োফাইটার কথাবার্তা শেষ। এবার আসি নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ। মানে এখন যদি বলে, একটা সময় আমরা উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে দুইটা অধ্যায়কে সবচেয়ে বেশি ভয় পেতাম, একটা হচ্ছে শারীরতত্ত্ব, একটা হচ্ছে কোষ রসায়ন। ঠিক আছে? একটা হচ্ছে শারীরতত্ত্ব, একটা কোষ রসায়ন। কেন ভয় পাইতাম? কারণ চ্যাপ্টার গুলা অনেক বড়, অনেক ইনফরমেটিভ। এত ইনফরমেশন মাথায় রেখে কিভাবে ভর্তি পরীক্ষা দিতে যাব, এটা আমাদের মাথায় বোধগম্য ছিল না। কিন্তু গত 3-4 বছর ধরে যে একটা বাজে ট্রেন্ড ফলো করা হইতেছে, সেটা হচ্ছে কি, তারা আর ওই চ্যাপ্টার গুলা থেকে এখন প্রশ্ন না দিয়ে নগ্নবীজি আবৃতবীজি থেকে বেশি প্রশ্ন দিতেছে। মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 4টা, এরকম প্যাটার্নে প্রশ্ন আসা শুরু হয়েছে এই চ্যাপ্টারটা থেকে। এবং যার কারণে আমি কি করছি, তোমাদের একটা সময় অনেক আগে যখন ক্লাস নিতাম, তাদেরকে ডিকশনারিতে লিমিটেড কিছু অংশ পড়াইতাম, এবং এখন আমি তোমাদের ক্লাস নেওয়ার সময় লিমিটেড অংশগুলোর উপরই সবচেয়ে বেশি জোর দেই। কারণ তুমি দেখবা বিগত বছরের প্রশ্নগুলো দেখতে ওই জায়গাগুলা থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন আসে। তবে আমরা আরেকটা জিনিস যেটা করছি তোমাদেরকে, সেটা হচ্ছে কি, আসলে ক্লাস নেওয়ার সময়, রেগুলার ক্লাস নেওয়ার সময় যেহেতু আমরা একটা বই পড়াই, আমরা তো এই একটা বইয়ের হিসেবে, বা আমি তোমাকে সর্বোচ্চ 2 বইয়ের উদাহরণ হচ্ছে এক করে পড়াই দিছি। কিন্তু গত বছর একটা বাজে জিনিস হয়েছিল, যেটা আমার সবচেয়ে কষ্ট লাগছিল, যে এত কষ্ট করে আমি তোমাদের এই ডিকশনারি পড়াই দিছিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন এখান থেকে কমন আসে নাই। টপিক কমন আসছিল, কিন্তু অপশনটা কমন পড়ে নাই। লাইক অপ্রকৃত ফল, এমন একটা জায়গা থেকে প্রশ্ন করছে যেটা না আজমল স্যারের বই ছিল, না হাসান স্যারের বই ছিল, না আজিবুর স্যারের বই ছিল। ওই বছর এই একটা প্রশ্নের টপিক আমরা দেখছিলাম হচ্ছে আলিম স্যারের বই থেকে তোলা হয়েছিল। তো যেটা আলটিমেটলি আমার কাছে খুব খারাপ লাগছিল, যে এত কষ্ট করে পোলাপানদের 3টা বইয়ের ইনফরমেশন পড়াই দিতে পারছিলাম, কিন্তু এই একটা জিনিসের কারণে এই প্রশ্নটা কমন পড়লো না। নিজের কাছে অনেক খারাপ লাগছিল। যার কারণে তোমাদের এই যে কম্পেনিয়ন বুকটা এত কষ্ট করে বানানো, এই কম্পেনিয়ন বুকের মধ্যে এবার দেখবা তুমি, আমি কিন্তু তোমাদের এই যে জিনিসগুলোর উদাহরণগুলো ইউজ করছি, আমি কিন্তু মোরলেস সবগুলা বইয়ের উদাহরণ এক করে তোমাকে দেওয়ার চেষ্টা করছি। যেন কি, যে তুমি যদি যখন খুঁজতে যাবে, ডিকশনারিতে এমনি পড়তে অনেক কষ্ট লাগে, আবার যদি তুমি 3-4টা বই খুলে খুলে পড়তে যাও, তাহলে তুমি একদম মার্ডার হয়ে যাবা। এই কারণে আমি কি করলাম, তোমাকে ওই ডিকশনারি বেসড যে উদাহরণগুলা, এগুলা সব করলাম কি, এই কম্পেনিয়ন বুকে নিয়ে আসছি। তাহলে তোমার কাজ হবে কি, ডিকশনারি পোর্শনটা যখন পড়বা, অবশ্যই মেইন বই, কম্পেনিয়ন বুক, দুইটাকে একদম প্যারালাল রেখে একটু যদি সমান করে পড়তে পারো, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। ঠিক আছে? তাহলে আর কিছু না, এটা হচ্ছে তোমার বললাম আমি যে কি পড়বো কি না পড়বো। তাহলে এবার আসি, দেখো পড়াইছি তো আমি পুরাটাই, আর টেনশন নিও না, যদি সুযোগ হয় কিছু চ্যাপ্টার তো আমরা তোমাদের রিভিশন, মানে যদি সুযোগ পাই আমরা তোমাদের অবশ্যই রিভিউ করব। তো আমি অবশ্যই রিভিউ করার মধ্যে এই ক্লাসটাই রাখবো।
ঠিক আছে, যদি রিভিউ করার কোনো ক্লাসের সুযোগ আসে তাহলে আমি অবশ্যই নগ্নবীজি আবৃত বীজি এই লেকচারটাকে আগে রিভিউ করব, আর তারপরে হচ্ছে অন্য চ্যাপ্টার নিয়ে দেখা যাবে যে কি করব কি না করব। ঠিক আছে, কারণ অবশ্যই এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট। এটা যদি একটু পরীক্ষার আগের দিনও কেউ দেখায় দেয় তাহলে হয়তো আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাকে কিন্তু বলছিলাম যে চ্যাপ্টার থেকে তুমি কি পড়বা কি না পড়বা। আমি বলছিলাম তোমাকে বৈশিষ্ট্য পড়তে হবে। তুমি দেখো নিচে নগ্নবীজি উদ্ভিদ থেকে যে প্রশ্ন আসছে সেটা কি আসছে, যে প্রথমটাও বৈশিষ্ট্য থেকে, পরেরটাও সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে। তাহলে এগুলো নিয়ে তেমন কোনো টেনশন করার কিছু নাই। আচ্ছা, এই যে প্রজাতির সংখ্যা, আমি তোমাদের দেখবা ক্লাসে তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া প্রজাতির সংখ্যা কিভাবে পড়বো কি না পড়বো। ঠিক আছে, যে বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ প্রাকৃতিক জন্ম, আমি তোমাদের প্রজাতির সংখ্যা পড়ানোর সময় সবসময় এই কথাটাকে প্রায়োরিটি দিছি যে বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি কথাটা থাকলে সেটা কি তুমি ভালো মতো পড়বা। ঠিক আছে, কি বলছিলাম, যেই যে জায়গায় বাংলাদেশে প্রাপ্ত কথাটা উল্লেখ থাকবে আমরা সেই জায়গায় বাংলাদেশের কথাটাই মনে রাখবো। ঠিক আছে, ইন জেনারেল যদি তোমার কাছে প্রজাতির নাম চায় তুমি বাসায় এরকম মনে করো, যদিও কোম্পানির বুকে আছে কিন্তু এটা তোমার প্রতি চ্যাপ্টারের শুরুতে করা উচিত ছিল। সেটা কি ছিল, একটা হচ্ছে যে এই বিষয় বা টপিকটার নাম লিখবা, লিখে পাশে লিখবা হচ্ছে প্রজাতির সংখ্যা। ঠিক আছে, তো তুমি মনে করো ফার্স্ট এখানে লিখলে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ মানে জিমনোস্পার্ম, লিখলা যেমন মোটামুটি লিখলা 721। তাহলে বাংলাদেশে প্রাপ্ত কয়টা, লিখলা 5টা। সাইকাস টোটাল কয়টা, বাংলাদেশে প্রাপ্ত কয়টা, এরকম এরকম করে রাখবা। এবং আলটিমেটলি পড়ার সময় বা মুখস্থ করার সময় তুমি কোনটা করতা, তুমি করতে হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত। এটা তোমাকে মনে রাখতে হবে। কেন বললাম, কারণ দেখো প্রতি চ্যাপ্টারের মধ্যে দেখবা শুরুতে কিছু প্রজাতির সংখ্যা বাবদ কথাবার্তা লেখা আছে। আবার তোমাদের একটা ফালতু চ্যাপ্টার আছে একদম লাস্ট চ্যাপ্টারটা, ওই লাস্ট চ্যাপ্টারে ইন জেনারেল আবার প্রতিটার আলাদা আলাদা করে প্রজাতির সংখ্যা দেওয়া আছে। তো ঝামেলার ব্যাপার কি, যেটা সেটা হচ্ছে কোনোটার সাথেই কোনোটার মিল নাই। মানে শুরুর চ্যাপ্টার ভিত্তিক কিছু কিছু কথা লেখা আছে, আবার হচ্ছে তোমার মনে করো চ্যাপ্টার শেষে যে লাস্টে ওইখানে সামারি করা আছে ওইখানে আবার আরেকটা সংখ্যা দেওয়া আছে। তাহলে এত সংখ্যা কি ইন জেনারেল মনে রাখা যাবে, যাবে না। এই কারণে তুমি কেবল বাংলাদেশের প্রাপ্ত প্রজাতির সংখ্যাগুলো ওইটা চেঞ্জ করে নাই কোথাও, ওইটা যে জায়গায় তুমি দেখবা সেটা তুমি ভালো মতো পড়বা। ওকে, আচ্ছা। তাহলে এরপরে দেখো এই যে এখানেও দেখো বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মায় কয়টা, তাহলে খেয়াল করছো যে বাংলাদেশের কথাগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, সারা বিশ্ব নিয়ে আমাদের কোনো টেনশন নাই। সাইকাস উদ্ভিদের শুক্রাণু কি রূপ, বহু ফ্লাজেলা বিশিষ্ট, টেরিসেরটাও বহু ফ্লাজেলা বিশিষ্ট। আমরা এই কারণে টেরিস এবং সাইকাসের মধ্যে একটা সাদৃশ্য পাই। আচ্ছা, আবৃত এই যে এই প্রশ্নটা ছিল গত বছর, যেটা আমার একদম মন খারাপ করে দিছিল। কেন বললাম অপ্রকৃত ফলের উদাহরণ আমাদের হাসান স্যারের বইয়ের কোথাও আনারস ছিল না। আমরা আনারসকে দুইটা জায়গায় পড়তাম, একটা হচ্ছে যৌগিক ফল, একটা হচ্ছে সরোসিস ফল। কিন্তু নতুন বইটা মাইমিন তোমার আলিম স্যারের বইয়ে ওই বছর ছিল আনারস। কারণ অনেকে যেটা করছিল যে লিচু পড়ছে এরিল, আম তো তোমার মনে করো সরস ফল, একটা আম তো প্রকৃত ফল, এটা অপ্রকৃত কেন হবে চিন্তা করে ওরা অনেকে পেয়ারা লাগাইছে। কেউ কেউ হয়তো আনারস আন্দাজে লাগাইছিল, তাদের হয়ে গেছিল। কিন্তু এই বছর এই প্রশ্ন টোটালি আনপ্রেডিক্টেবল ছিল। কিন্তু বাকিগুলো সবই কিন্তু যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয় কোনটা। ঠিক আছে, এগুলো তোমাদের সব ওই ক্লাস নোটটার আই মিন কম্পেনিয়ন বুকে আছে, তুমি এখান থেকে পড়তে পারবা। তবে দেখো যে এই প্রশ্নটা, এটার জন্য পুরো ফলটা তোমার ভালো মতো পড়তে হবে। এই যে আমি তোমাদের বলছিলাম কোনটা সঠিক, দেখো আমরা কিন্তু পড়ি যে বেরি টক। ঠিক আছে, বেরি টক কেন, কারণ বেরির উদাহরণ হচ্ছে টমেটো আর কলা। তো এইটাই ছিল কারেক্ট অ্যান্সার। কাঁঠাল সরল ফল না, কাঁঠাল একটা যৌগিক ফল। আতা একটা গুচ্ছ ফল, গুচ্ছিত ফল। ঠিক আছে, আর সিলিকোর উদাহরণ হচ্ছে সরিষা। তাহলে এই গেল হচ্ছে তোমার মোটামুটি এটার কথাবার্তা। আমি তো বললামই তোমাদের যে এই ক্লাসটা যারা করতে পারছো ভালো, না করতে পারলে তোমরা বইলো ওই পোস্টে লেখো, তাহলে হয়তো তোমাদের দেখবা একাডেমিক ডেস্ক যে আইডিটা আছে আমাদের, ও দেখবা তোমাদেরকে লিংক দিয়ে দিবে এই আগের ক্লাসটা আবার করার। এই দেখো প্রকৃত ফল, তার মানে খেয়াল করছো এই যে ডিকশনারির মধ্যে সবচেয়ে বেশি বার প্রায়োরিটি পাইছে কোন জায়গাটা, ফল। কেন, কারণ ডিকশনারির লাস্ট টপিক হচ্ছে ফল। ঠিক আছে, ডিকশনারি লাস্ট টপিক ফল। এবং দেখবা আমরাও কিন্তু ডিকশনারির শুরুর অংশটা না যতটুকু পড়ি, তার চেয়ে বেশি আমরা কি পড়ি, তার চেয়ে বেশি আমরা লাস্টের অংশ পড়ি। কি কি পড়ি আমরা, পুষ্পপত্র বিন্যাস মানে কি ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী। আমরা মেইনলি পড়াটা শুরু করি কিন্তু এখান থেকে, যেখানে পুষ্পপত্র বিন্যাস, ব্যাস্টিভেশন আছে, তারপরে প্লাসেন্টেশন আছে, তারপরে ফল আছে। এবং ওই তিনটেই কিন্তু সবচেয়ে বেশি জায়গায়, এবং ডিকশনারি থেকে প্রশ্ন আসলে ওই জায়গাগুলো থেকে বেশি আসে। ওকে, আচ্ছা। তাহলে এই দেখো যে এখানে সব ফলের প্রকার ওইটা দেওয়া আছে। এখন এখন এটা হচ্ছে আমরা সব বই মিলাই যেটা তোমাদের দিছিলাম, প্রকৃত ফল এগুলো সব লেখা। এই যে বৈজ্ঞানিক নাম, দেখো এমন বৈজ্ঞানিক নামই দিবে যেগুলো তোমার জন্য মানে মনে রাখা খুব আহামরি কঠিন কিছু না। আমি কিন্তু এটা তোমাদের ক্লাসের ক্ষেত্রে বলছি, যেমন ধান, গম, ভুট্টা, আখ, জব, বার্লি, এগুলা কেন পড়তে হবে, এগুলো হচ্ছে আমাদের রেগুলার শস্য দানা, আমাদের রেগুলার যে নিত্যদিনের খাওয়া দাওয়া। মনে করো একটা বাচ্চার জন্য তাদেরকে সেরেলাক খাওয়ায়, এই সেরেলাকটাই হচ্ছে কি জব বা বার্লি।
আর একটু যখন বড় হয় তখন খাবারের মধ্যে দেখবা আজকাল ফ্রাইড রাইসে কর্ন দেয় প্রচুর, কারণ এটা ফরেন থেকেই আসছে, এটা আমাদের রেগুলার প্র্যাকটিস না। কিন্তু কর্ন খুবই উপকারী একটা খাবার, এই কারণে দেওয়া হয় কর্ন। কেন? কারণ ভাতের চেয়ে মনে করো কর্ন দুইটার মধ্যেই কার্ব, কিন্তু কর্নের যে কার্বটা এটা আমাদের জন্য হেলদি রাদার দেন রাইসের যে কার্বটা। তারপর তুমি ধানের বৈজ্ঞানিক নাম, গমের বৈজ্ঞানিক নাম জানো, ভুট্টার বৈজ্ঞানিক নাম জানো, এগুলো এমন কিছু না। কারণ দেখো একবার গম আসছে, একবার ভুট্টাও আসছে, একবার আসছে কি তোমার আখের বৈজ্ঞানিক নাম একবার আসছিল, ঠিক আছে, অনেক আগে, এটা মানে গত 6 বছরে না, অনেক আগে আসছিল। তার মানে এমন সহজগুলাই আসছে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের মাথা খুব বেশি ঘাটানো লাগে না। খুব বেশি ঘাটানো লাগলে টেনশন করে নাও, কেউই পারবে না। যেমন এই যে এখানে তোমার যদি এখানে যে প্রশ্নটা দিচ্ছে যে নিচের কোনটি ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস, এই যে 4টা অপশনে কি সুন্দর বাংলা উদাহরণ দিচ্ছে। কেন ওরা যদি বাংলা উদাহরণগুলো না দিয়ে কেবল সাইন্টিফিক নেম দিত, তাহলে কি হইতো? তাহলে 50%-এর কম স্টুডেন্ট এটা অ্যান্সার করতে পারতো, বাকিরা কিন্তু এটা ব্ল্যাঙ্ক রেখে আসতো বা আন্দাজ দাগায় দিয়ে আসতো। ঠিক আছে, তাহলে কথাটা খেয়াল করো যে যদি প্রশ্ন কঠিন করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু এভাবে দিত, কিন্তু আজকাল কিন্তু দেয় না। আজকাল একটা জিনিস খুব ভালো করে, যেটা সেটা হচ্ছে তোমার কাছে যদি সে বৈজ্ঞানিক নাম চায় তাহলে প্রশ্নই করবে নিচের এটা মানে এইটার বৈজ্ঞানিক নাম কি, এবং এমন কঠিন কোনো বৈজ্ঞানিক নাম দিবে না, বা অবশ্যই অবশ্যই এটা সহজ একটা বৈজ্ঞানিক নামই দিবে, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। আমি গতদিন তোমাদের ক্লাসে বলছিলাম না যে এখন আর প্রশ্ন আগের মতো আজে বাজে করার চিন্তায় থাকে না ওরা। ঠিক আছে, আচ্ছা, এরপর আসলে যে টিস্যু, এই যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আবার। এটা থেকে এটা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন খুব ইম্পর্টেন্ট বেশি লাগতো। এখন তো চ্যাপ্টারটার পরিধি কমাই নিয়ে আসছে, স্থায়ী টিস্যু নিয়ে বর্ণনা নাই। আমাদের তো স্থায়ী টিস্যুর অনেক বর্ণনা পড়তে হইতো। তো যাই হোক, আমি তোমাকে বলি এখান থেকে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, বরাবরের মধ্যে তোমাকে যে কোনো জায়গায় বৈশিষ্ট্য থাকলে অবশ্যই বৈশিষ্ট্যটাকে একটু প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। সেটা কি তোমাকে পড়তে হবে? বা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য তোমাকে শিখতেই হবে। আর কি তোমাকে শিখতে হবে? তোমাকে আর শিখতে হবে হচ্ছে এই যে এখানে সুন্দর একটা ভাস্কুলার বান্ডল দেওয়া আছে না, এই ভাস্কুলার বান্ডল তোমাকে শিখতে হবে। কি শিখতে হবে? ভাস্কুলার বান্ডলটা তোমাকে শিখতে হবে, এইটাও তোমাদের পড়ানো আছে। ঠিক আছে, আর কি তুমি শিখবা তোমাদের? ধরো একটু কম্পেনিয়ন বুকটা আমি একটু দেখি। আচ্ছা যাক, তোমার টিস্যু থেকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে বইয়ের মধ্যে থাকুক বা না থাকুক তোমার হচ্ছে একটু পার্থক্য বানায় নিয়ে পড়তে হবে। কেমন পার্থক্য বানায় নিয়ে পড়তে হবে? মানে তুমি করবা কি, একবীজপত্রী দ্বিবীজপত্রী ভাগ করে একবার হচ্ছে একবীজপত্রীর মূল দ্বিবীজপত্রী মূলের পার্থক্য বানাবা, একবার একবীজপত্রীর কাণ্ড দ্বিবীজপত্রীর কাণ্ডের পার্থক্য বানাবা, আর একবার হচ্ছে ইন জেনারেল শুধু মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য বানাবা। এগুলা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, লাইক বলবে নিচের কোনটা একবীজপত্রী শনাক্তকারী বৈশিষ্ট্য, বা নিচের কোনটা দ্বিবীজপত্রীর জন্য প্রযোজ্য, বা নিচের কোনটা মূলের জন্য প্রযোজ্য, বা নিচের কোনটা কাণ্ডের জন্য প্রযোজ্য। তো তুমি যদি এই তিনটার পার্থক্য সুন্দর মতো বানায় নিয়ে পড়তে পারো তাহলে আই গেস তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। এবং এটা আমি বরাবরের মতো সবসময় প্রায়োরিটি দেই, যে কোনো জায়গায় এরকম পার্থক্য পাইলে অবশ্যই অবশ্যই এগুলো একটা সেগমেন্ট ভালো মতো শিখে নিবা। ঠিক আছে, এই যে তোমাদের নতুন বইটার মধ্যে কিন্তু এই পার্থক্যগুলো কিন্তু লাস্টে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এই যে দেখো তোমাদের আগের বইটা আছে কিনা আমার এক্সাক্ট মনে নাই, কারণ অনেকদিন টিস্যু লেকচারটাও দেই না, এই কারণে। খেয়াল করছো এই যে তোমাদের এই সবগুলো পার্থক্য দেওয়া আছে। এবং ও আচ্ছা, আরেকটা জিনিস আমার বলতে মনে নাই, আমরা তো তোমাদের সবগুলোরই নতুন বই এই পিডিএফ আপলোড দিব, টেনশন নিও না। প্রতিটা অধ্যায় করছি কি, কেমিস্ট্রিতে যেমন আমরা একটা চ্যাপ্টার শেষ করলে, বা ফিজিক্স স্পেশালি ফিজিক্স চ্যাপ্টার শেষ করলে এমসিকিউর জন্য কিছু ইম্পর্টেন্ট লাইন বাবদ ইসাক স্যারের বই লাইন দেওয়া থাকতো না। হাসান স্যার এখন সুন্দর একটা কাজ করছে, উনি করছে কি প্রতিটা অধ্যায় শেষে এই অধ্যায়ে কি দক্ষতা অর্জন করছি এই জিনিসগুলা দিছে, যেটা আমার কাছে মনে হয়েছে বেস্ট। ঠিক আছে, তো এই জিনিসটা আমার কাছে কেন বেস্ট মনে হয়েছে, কারণ এখান থেকে এমসিকিউ লাইন উঠানো খুব সহজ। আর যেহেতু এই বছর মানে পরীক্ষা এখনো কবে হবে কি না হবে ঠিক ঠিকানা নাই, কেন যেন মনে হয় যে এই সমস্ত রেডিমেড জায়গা থাকলে যে কোনো মানুষ, সবাই তো আসলে টায়ার্ড না, আর এত সারাদিন কোভিডের ডিউটি করার পরে প্রশ্ন করা, উম, মনে হচ্ছে আর কি রেডিমেড জায়গা থেকে প্রশ্ন তোলার সম্ভাবনা একটু বেশি। এই কারণে তোমরা একটু রেডিমেড জায়গা একটু ভালো মতো পড়ে নিও। ঠিক আছে, তাইলে চলবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা গেল তোমার, আমি টিস্যুর কথাটা ইম্পর্টেন্ট জিনিস বললাম। এবার তুমি টিস্যুর ভেতর থেকে তোমার মানে আর কি তুমি শিখবা? আর তুমি শিখবা কি, যে স্টিলি আছে, স্টিলির কি শিখবা? আগে শিখবা নিচের কে অন্তঃস্টিলীয়, নিচের কে বহিঃস্টিলীয়, নামগুলা শিখতে হবে। অন্তঃস্টিলীয় কারা, বহিঃস্টিলীয় কারা, নাম শিখতে হবে।
তারপরে এদের কাজের মধ্যে এরপরে তোমাকে পড়তে হবে কোনটা এককোষী কোনটা বহুকোষী। কেন দেখো এখান থেকে টিস্যু চ্যাপ্টার থেকে ইনফরমেশন কম, কিন্তু প্রশ্ন তোমাকে যে কোনো একটা জায়গা থেকে করে আটকে দিবে। লাইক তোমাকে বলবে হাইপোডার্মিস কোন কোষ দিয়ে গঠিত, এপিডার্মিস কোন কোষ দিয়ে গঠিত, বা পরিচক্রে কি থাকে, কর্টেক্স কিরকম। তারপর তোমার হচ্ছে আরেকটা প্রশ্ন করতে পারে এখান থেকে, যেটা সেটা হচ্ছে হ্যাঁ নাইট্রোজেন জাতীয় খাবার বা নাইট্রোজেন বিহীন খাবার সঞ্চয় করে কে, এরকম কিছু কথাবার্তা আছে কিন্তু তোমাদের বইয়ে। তাহলে এটা তোমার পড়ে নিলে আই গেস তোমাদের জন্য হেল্পফুল হবে। এইটাই মোটামুটি এই হচ্ছে ইম্পর্টেন্ট। খেয়াল করছো আমি যে কটা জিনিস দিছি গত 6 বছরে কিন্তু ওই পার্টিকুলার জায়গা থেকে এই প্রশ্ন আসছে, পড়লে তো অনেক কিছুই পড়া যায়, কিন্তু বাকি তো তোমার খেয়াল রাখতে হবে আগে। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে শারীর তত্ত্ব। এই যে গত বছর কোনো প্রশ্নই আসলো না এখান থেকে, কি একটা অবাক করবি বিষয়, পুরো মানে আজব একটা কাহিনী হয়েছে। কিন্তু এই একটা চ্যাপ্টার যেটা প্রশ্ন আসুক না আসুক, তোমার ইন্টারমিডিয়েট লাইফে তোমার প্যারা দিছে, ভর্তি পরীক্ষা তো অলরেডি একবার দিছো, তখনও আসলে এক্সপেক্ট করো নাই। কিন্তু ওইটার কারণে দেখো আসুক আর না আসুক পরে তো যাইতে হয়েছে, কি পরিমাণে একটা প্যারা নিয়ে যাইতে হয়েছিল তোমার। তার মানে খেয়াল করে দেখছো যে এই একটা চ্যাপ্টার তোমার জীবনে পিছায় ছাড়বে না কখনো। কিন্তু এখন আসি আমরা পড়বো কি হবে, এই একটা চ্যাপ্টার একটু মারাত্মক। কিন্তু আমি তারপরে বলবো যে প্রশ্ন আসুক আর না আসুক ভাই, বলা তো যায় না কখন আবার কয়টা দিয়ে দেয়, আমাদের তো দেশের ঠিক ঠিকানা নাই। তাহলে এই চ্যাপ্টারটা তোমার কি পড়তে হবে, এই চ্যাপ্টার আসলে কি পড়তে হবে বলতে গেলে তুমি ধরা খেয়ে যাবা। কি পড়তে হবে এটা ধরা খেয়ে যাবে। আমি তোমাকে খালি সবচাইতে ইম্পর্টেন্ট কি সেটা বলে দিতে পারি, কিন্তু তোমাকে আসলে এই চ্যাপ্টার কিন্তু পুরাটাই পড়তে হবে। এই চ্যাপ্টার ফুল পড়বা। হ্যাঁ, এই চ্যাপ্টারে তোমাকে আমি একটা ছাড় দিতে পারি যে তুমি যদি বলো ভাইয়া 2 বই পুরা পড়বো, না এই চ্যাপ্টার তুমি হাসান সারি ফুল পড়ো, তুমি বই লিখতে পারবা, টেনশন নিও না। তুমি হাসান স্যার ফুল পড়ো, কম্পেনিয়ন বুকটা রিডিং পড়ো, মনে থাকলে থাকলো না থাকলে নাই সমস্যা নেই, কিন্তু হাসান স্যার তোমাকে পুরা পড়তেই হবে। ইম্পর্টেন্স পাবে কি, ইম্পর্টেন্স পাবে অবশ্যই অবশ্যই তোমার শুরুতে যেগুলো আছে যে মাটিতে খনিজ লবণ প্রাপ্যতা, মানে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যেগুলো আছে, এই পোর্শনটা অবশ্যই অবশ্যই প্রায়োরিটি পাবে। ঠিক আছে, কোনটা কত পার্সেন্ট কি না, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু পড়ানোর জন্য এটা টেকনিক টুকনিক সব ক্লাসে পড়ায় যখন দিয়ে দেয়। আচ্ছা, তারপরে যেটা আসে বিভিন্ন মতবাদ, এই মতবাদ গুলার ডিটেলস তো লাগবে না, তোমার লাগবে হচ্ছে মতবাদের মানে মতবাদ গুলার নাম নাম মনে রাখতে হবে, লাইক কার্বন ডাইঅক্সাইড, কন্ট্যাক্ট এক্সচেঞ্জ, লুন্ডেগার, এই যে নামগুলা এই নামগুলা তোমাকে মনে রাখতে হবে। এবং এই মতবাদ গুলা কে আবিষ্কার করছেন এটা পড়ো, সাল পড়তে পারলে পারলা, না পারলে নাই, দরকার নাই, কিন্তু কে আবিষ্কার করছেন এইটা একটু পরে রাখো। এবং দেখবা প্রতিটা মতবাদের জন্য একটা বা দুইটা ছোট ছোট কিওয়ার্ড দিয়ে তোমাদের পড়াইছিল, ওই কিওয়ার্ড গুলো মনে রাখবা, ঠিক আছে। যেমন পিএইচ পরিবর্তনের সাথে সাথে এই উদ্ভিদে পানি পরিশোষণ আপ ডাউন করে, এটা কার মতবাদ, বা গ্লুকোজ বা শ্বেতসারের পরিবর্তন হইলে পিএইচ এর পরিবর্তন হয়, এইটা কার মতবাদ। এই জিনিসগুলো তোমাদের অবশ্যই এরকম এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। পটাশিয়াম আয়ন নিয়ে মানে তোমার মনে করো প্রশোধন থেকে একটা প্রশ্ন করছে যেখানে পটাশিয়াম আয়ন দেখছো, তো তুমি বুঝে নিচ্ছ হ্যাঁ পটাশিয়াম আয়ন দেখলো, আমি পড়ছিলাম এটা অমুক বিজ্ঞানীর মতবাদ। তাহলে এইভাবে হচ্ছে তোমাকে একটু পড়াটা সামারি করে রাখতে হবে, কেন কারণ এই ধরনের প্রশ্ন আসার রেকর্ড আছে আগে। গত 6 বছর আসছে কিনা আমার মনে নেই, কিন্তু আগে কিন্তু প্রশ্ন আসছে এখান থেকে অনেক। আচ্ছা, তারপর তোমার যেটা আসবে সেটা হচ্ছে সক্রিয় পরিশোষণ নিষ্ক্রিয় পরিশোষণ পার্থক্য। হ্যাঁ, এই চ্যাপ্টারে যত পার্থক্য আছে এই পার্থক্যগুলো 5 স্টার। ঠিক আছে, তারপর তোমাকে আরেকটা জিনিস কি শিখতে হবে সেটা হচ্ছে এদের প্রভাবক সমূহ, এটাও 5 স্টার। প্রভাবকের সমূহ এরকম দুইটা ভাগে ভাগ করে নিবা। কি ভাগ করে নিবা, একটা হচ্ছে সমানুপাতিক, একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তোমার কাছে যেটা সুবিধা হয় তুমি সেটা পড়বা। মনে করো একটার মধ্যে সমানুপাতিক সম্পর্ক বেশি, তাহলে ওই সমানুপাতিকটা না পড়ে তুমি কি করবা, ওইটার যে ব্যস্তানুপাতিক এক দুইটা আছে ওই এক দুইটা মুখস্থ করে ফেলবা। কারণ তুমি মনে রাখবা নর্মালি বইয়ের মধ্যে যতগুলা প্রভাবকই দেওয়া আছে ম্যাক্সিমামই সমানুপাতিক সম্পর্কের, কিছুই আছে খালি অল্প অল্পই হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে তুমি করবা কি, ব্যস্তানুপাতিক গুলা মনে রাখবা যে হ্যাঁ এটা থাকলে হচ্ছে ব্যস্তানুপাতিক, বাকি যাই থাকুক সবই সমানুপাতিক। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে আমরা যেটা সেটা হচ্ছে প্রচ্ছেদন সহ যেটা পারবা, পত্ররন্ধ্র, এই যে খোলা বন্ধ হওয়া মতবাদ নিয়ে আমি তোমাদের যেটা অলরেডি বললাম। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের সংজ্ঞা পড়তে হবে, ফটোসিনথেসিসের অঙ্গ কোনগুলা, আই মিন তোমার
এই বিভিন্ন বর্ণকণিকা দেওয়া আছে, কোনটা থাকলে ক্যারোটিন থাকলে কি, বা কমলা থাকলে কি, জ্যান্থোফিল থাকলে কোন বর্ণ, এই সমস্ত কথাবার্তা তোমাকে শিখতে হবে। ফটো সিস্টেম 1 2 পার্থক্য পড়লে বর্ণনা পড়া হয়ে যায়, এই কারণে বর্ণনা নিয়ে আমরা টেনশন নেই না। কিন্তু তোমাকে ফটো সিস্টেম পড়ার সময় একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ওই ছোট ছোট কিছু সংজ্ঞা আছে, ঠিক আছে, লাইক ফিওফাইটিন কি, প্লাস্টোকুইনন কি, প্লাস্টোসায়ানিন কি, এদের প্রত্যেকের ইলেকট্রন গ্রুপ কে, মানে ইলেকট্রন গ্রহীতা গ্রুপ কারা, যেই যেই জায়গায় এগুলা আছে তোমাকে এটা শিখতে হবে। এটা একটা স্ট্যান্ডার্ড জায়গা পরীক্ষায়, মানে আমি আমার প্রশ্ন করতে দিলে আমি দিতাম, এই কারণেই দিচ্ছেন আমাকে প্রশ্ন করতে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে যেটা চক্র। চক্র নিয়ে তো তোমরা অনেক পড়ছো, তোমরা তো আল্লাহর রহমতে তোমরা চক্র সবাই ডিটেইলসই পারো, কিন্তু আমি কখনো দেখি নাই এই চক্রের ভেতরের স্টেপ থেকে কখনো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে। তো চক্রগুলোর জন্য লাইক C3 C4 চক্র বলো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ, ঠিক আছে। প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থের নাম ইম্পর্টেন্ট, কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহীতাকে সেটা ইম্পর্টেন্ট, কয়টা এটিপি এনএডিপি, ঠিক আছে, তৈরি হয়েছে, এটা ইম্পর্টেন্ট। এর বাইরে আমি জীবনে কোনোদিন দেখি না এখান থেকে কোনো প্রশ্ন আসছে, ঠিক আছে। এবং ওইটাও কি, ওই প্রথমটার জন্য যে এনজাইম দরকার, এনজাইমের নামও যদি আসে ওই প্রথম ধাপ থেকে এনজাইমের নাম আসছে। কিন্তু তারপরও আমরা তো তোমাদেরকে কি করছি, C3 C4 চক্র আমরা মোটামুটি তোমাদেরকে ক্লাস নেওয়ার সময় পুরাটাই পড়ানো হয়েছে। ওকে। আচ্ছা, এই মেডিকেল এক্সাম কি হবে নাকি? তো ডাক্তার হবা কেমনে এক্সাম না হইলে? এই ক্ষেত্রে কোনো সুযোগ নাই যে গেলাম লটারি করলাম, এই যে স্কুলে এখন 1 2 3 4 এর বাচ্চাদের যেটা হয়, যে লটারির মাধ্যমে তোমার চান্স দিবে, সেটা কি আর এটা কোনো কথা? যে তুমি গেলা লটারি, তাহলে কি করতা, এক একজন 10 12টা জন্ম নিবন্ধন বানায় বানায় অ্যাপ্লাই করতা, যেই নামে উঠে। আচ্ছা, তাহলে এখন দেখো যেটা, সেটা হচ্ছে আমি তোমাকে বলে দিলাম কোন জায়গায় কি পড়বা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তোমার ইম্পর্টেন্ট কি, C3 C4 চক্রের পার্থক্য, ঠিক আছে, ওইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। C3 C4 চক্রের পার্থক্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ওইটা কোনো ছাড় নাই। লিমিটিং রিয়েক্টেন্ট মনে হয় না এখানে আসার মতো কিছু আছে এখানে। প্রভাবক তো আগে বলছি। শ্বসন, শ্বসনের মধ্যে কি ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিস মাস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই একটা জায়গা যেটা তোমাকে পুরাটা পড়তে হয়, কারণ গ্লাইকোলাইসিস থেকে পুরা জায়গা থেকে প্রশ্ন আসার রেকর্ড আছে, ঠিক আছে। গ্লাইকোলাইসিসের যতগুলা বিক্রিয়া আছে, টোটাল বিক্রিয়া থেকে প্রশ্ন আসার রেকর্ড আছে, মানে দিয়ে বলছে যে কোন এনজাইম, বা এটা কি একমুখী না উভমুখী, এখানে কি এটিপি তৈরি হয়েছে না খরচ হয়েছে, বা লাস্টে বলবে একটা গ্লাইকোলাইসিস কোথায় সম্পাদিত হয়, বা একটা গ্লাইকোলাইসিস থেকে নিট কি পরিমাণ এটিপি তৈরি হয় কি হয় না, এটা তোমার এখান থেকে পড়তে হবে। তারপরে তোমার যেটা ঝামেলা সেটা কি, যে তৃতীয় ধাপ যেটা ক্রেবস চক্র, এটাও তোমরা কি করতে, একদম ডিটেইলস পড়তা, তাই না? এখন এই ডিটেইলস যদি তুমি পড়ে মনে রাখতে পারো খুব ভালো, আমি তো বলছি তোমাকে পড়তে পারলে কোনো মানা নাই, অবশ্যই তুমি পড়বা। কিন্তু যারা পড়তে পারি না তারা কি করবা, তারা করবা কি, যে চোরামি টেকনিক গুলো দেখায় দেখায় যে তোমাদের পড়ায়, মানে ক্লাসে যে শর্টকাট গুলো দেখায় এগুলো একটু দেখবা, এবং অবশ্যই অবশ্যই প্রথম দ্বিতীয় এবং শেষেরটা ভালো মতো শিখবা, ঠিক আছে। 1 2 এবং লাস্টের যে স্টেপটা, এটা তুমি খুব ভালো মতো শিখবা, তাহলেই চলবে। আচ্ছা, লাস্টে হচ্ছে আসছে তোমার ইলেকট্রন ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ওইটা রিডিং। ওইখান থেকে তোমার কি শিখতে হবে, টোটাল এটিপি কাউন্ট হিসাব শিখতে হবে। অবাধ সেশনের গুরুত্বটা ইম্পর্টেন্ট। আর লাস্টে তোমার এই যে শ্বসনের গুরুত্ব পার্থক্য দেওয়াই আছে, এবং এই অধ্যায় থেকে তুমি কি শিখলা সেটাও দেওয়া আছে খুব সুন্দর করে। মাত্র দেখো 58টা লাইন দেওয়া আছে, কিন্তু তুমি যদি 58টা লাইন রিডিং করো, তুমি দেখো তোমার চ্যাপ্টারের 60% পড়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা গেল এতটুক। এবার তাহলে আমরা একটু যাই, কি কি প্রশ্ন আসছে দেখি। দেখো, সালোক সংশ্লেষণ থেকে আসছে, ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোক ব্যবহার করে এডিপি থেকে এটিপি, এটা ফটোফিলের সংজ্ঞা। এই দেখো বলছি না, কালার থেকে আসে, জ্যান্থোফিলের বর্ণ কি, প্রশ্ন আসছে। সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে কি উৎপন্ন হয়, অন্ধকারে কি উৎপন্ন হয়। এই যে এটা তুমি অনুজীব চ্যাপ্টার 11 নম্বর প্রশ্ন, অনুজীব চ্যাপ্টার থেকে তুমি ধরতে পারো, এই চ্যাপ্টার থেকে যদি এবার যেবার আসছিল আসলে এই চ্যাপ্টার থেকে আসছিল, অনুজীবে তখন এটা ছিল না। অবাধ শোষণে বলছিলাম গুরুত্ব কি, খেয়াল করছো? তাহলে এগুলো থেকে প্রশ্ন আসছে মোর অর লেস, কারণ যেহেতু গত কয়েক বছর ধরে কম আসতেছে, তোমাদের সময় কমই আসবে, টেনশন নিও না, কিন্তু আসবে তো, যেহেতু গত বছর আসে নাই, আসবে, এবার আসবে, এবার কোনো মাফ নাই। আচ্ছা, এবার আসে উদ্ভিদের প্রজনন, এইটার একটা সহজ একটা জিনিস।
উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারটা, এইটা তুমি এই ক্লাসটাও তোমরা হচ্ছে তোমাদের যখন নিছি, এই ক্লাসটাও তোমাদের উচিত কি এই ক্লাসটা জাস্ট একটু দেখা। ঠিক আছে, এখানে কিন্তু খুব ছোট একটা ক্লাস, আমার হার্ডলি 1 ঘন্টাও লাগে না এই ক্লাসটা নিতে। কেন, এই ক্লাসে যে কটা কথা বলছি এই একটা লেকচার আমি তোমাকে আল্লাহর মধ্যে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যে কটা জিনিস তোমাকে লেকচারে বলে গেছি অতটুকু যদি তুমি পরে মনে রাখতে পারো তুমি ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবা। যে প্রশ্নটা আসবে তুমি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। ঠিক আছে, কেন, কারণ আমি তোমাকে কিন্তু সব পড়াইনি, আমি তোমাকে পড়াইছি অল্প কয়টা জিনিস। কি কি পড়াইছি আমরা? পড়ছি হচ্ছে পুং গ্যামেটোফাইট, আচ্ছা প্রথমে পড়ছি হচ্ছে আমরা পরাগরেণু, তারপরে আমরা পড়ছিলাম পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন, তারপরে আমরা পড়ছিলাম ডিম্বকের গঠন এবং ডিম্বকের প্রকারভেদ, দুইটা পড়ছিলাম আমরা। তারপরে আমরা পড়ছিলাম কি, কিছু সংজ্ঞা পড়ছিলাম, ওই যে নিষেক, দ্বিনিষেক, ত্রিমিলন। তারপরে এদের পার্থক্য ছিল, আর এটা কি ছিল, নিষেকের পরিণতি ছিল। এরপরে কিছু উদাহরণ আছে তোমার বইয়ে, যে উদাহরণগুলো আমরা কি করছি তোমার কম্পেনিয়ন বুকে দিয়ে দিছি, তুমি এখান থেকে ওগুলো পড়ে নিতে পারবে, যে কটা মনে রাখতে পারবা মোর দেন এনাফ। তারপরে আমরা লাস্টে একটা স্লাইড দিয়েছিলাম, যে স্লাইডে অনেকগুলো সংজ্ঞা দেওয়া ছিল ছোট ছোট, ওই যে পার্থেনোজেনেসিস থেকে শুরু করে তোমার ওই যে কি অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি এই পর্যন্ত অনেকগুলো সংজ্ঞা ছিল, ওই সংজ্ঞাগুলো ছোট ছোট সংজ্ঞা, ওইগুলো আমরা পড়ছিলাম। লাস্টে 2 পেজ সাধারণ জ্ঞানের জন্য ছেড়ে দিছিলাম, এবং একদম লাস্টে আমরা কি করছিলাম এখান থেকে তোমার রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন ক্ষম কয়টা ধানের নাম পড়ছিলাম। তুমি দেখো এই কয়টা টপিক পড়লে ইনশাল্লাহ আমি তোমাকে বললাম তোমার ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসবে তুমি এটা কমন পাবা ইনশাআল্লাহ। এবার তুমি নিজেই দেখো, পুংগ্যামেটোফাইটের পরিস্ফুটন থেকে প্রশ্ন আসছে, পরাগরেণুর গঠন থেকে প্রশ্ন আসছে, ডিম্বকের প্রকারভেদ থেকে প্রশ্ন আসছে, নিষেকের পরে আগে পরে পরিণতি কি হয়, অযৌন প্রজননের যে উদাহরণগুলো এখান থেকে প্রশ্ন আসছে। খেয়াল করছো? মানে এই একটা চ্যাপ্টার আমি তো বললামই তোমাদের, তোমরা যদি আবার ক্লাসটা করো এই এক্সাম বেশি দেখ আর কম দেখ ওই হিসেব করে তো তোমার মনে করো প্রশ্ন কঠিন বা সহজ এরকম করে না, ওইটা আসলে ডিপেন্ড করে যে প্রশ্ন করতেছে তার উপর, যে সে কি প্রশ্ন করবে কি না করবে। সে যদি বিগত বছরগুলোর স্ট্যান্ডার্ড ফলো করে প্রশ্ন করে তাহলে একরকম, আর সে যদি ভাবে না আমি এবার টোটালি আউট অফ দ্য বক্স যে প্রশ্ন করবো তাহলে একরকম। কিন্তু এরকম খুবই আউট অফ দ্য বক্স যে প্রশ্ন করার রেকর্ড নাই বললেই চলে। সবাই আসলে প্রশ্ন করার সময় আগের বছরের প্রশ্নটা কিরকম হয়েছে এবার একটা দেখে নেয়, যে হ্যাঁ আগের বছর এরকম প্রশ্ন আসছে তাহলে এরকম স্ট্যান্ডার্ড একটু ফলো করার চেষ্টা করে, এবং ইনস্ট্রাকশন তো দেওয়া হয় যে মনে করো প্রশ্ন করার সময় যিনি প্রশ্ন করবেন তাকে তো একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এরকম এরকম প্যাটার্নের প্রশ্ন রাখবেন বা এরকম এরকম প্যাটার্নের প্রশ্ন রাখবেন না। আচ্ছা, এরপর আসো জীব প্রযুক্তি। এটা একটা সুন্দর চ্যাপ্টার। জীব প্রযুক্তি সুন্দর চ্যাপ্টার কেন আমি বলি, কারণ তুমি জীব প্রযুক্তি এবং লাস্টে যে পরিবেশ বিস্তার এই চ্যাপ্টারগুলো তুমি অনেক পড়বা। জীব প্রযুক্তিটা আসলে কমন পড়লে কিন্তু লাস্টের চ্যাপ্টারটা তুমি যতই পড়ো কমন আর পড়বে না। ঠিক আছে, মানে তুমি যেটা একটু বাদ রেখে যাবা দেখবো ওইটাই দিয়ে দিছে। এই কারণে আমাদের আর কি যতটুকু সম্ভব আমরা স্ট্যান্ডার্ড অংশগুলো পড়ে যাই ভাই। কমন পড়লে ভালো, না পড়লে আরো ভালো, সমস্যা মন খারাপের কিছু নাই। যেমন তোমার এই যে এই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এই চ্যাপ্টারের প্রথম পেজটাই অনেক ইম্পর্টেন্ট। কেন প্রথম পেজ ইম্পর্টেন্ট? এই প্রথম পেজেই কথাবার্তা আছে যে কে এই শব্দের প্রবর্তক বা হ্যান ত্যান, এটা আসে পরীক্ষায়। তারপরে তোমার কি ধরনের আছে, তারপরে একটা কঠিন জায়গা, যদি কঠিন জায়গা থেকে প্রশ্ন দেয় তাহলে তোমার জীব প্রযুক্তির অবদান বা গুরুত্ব দেওয়া আছে, যেটা যে জিন প্রযুক্তিতে, এনজাইম প্রযুক্তিতে, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা শাস্ত্রে, শিল্প ক্ষেত্রে, পরিবেশ রক্ষায়। এই হেডিং এর ভেতরে আবার 1 2 3 4 করে পয়েন্ট দেওয়া আছে। যদি প্রশ্ন একদম কঠিনতম করতে চায় তাহলে এরকম দিয়ে দিবে নিচের কোনটা জীব প্রযুক্তির কৃষি ক্ষেত্রের ভূমিকা না। যেহেতু সত্য মিথ্যা আসার হার নাই বললেই চলে, এই কারণেই প্যাটার্নের প্রশ্ন কিন্তু এখন আমরা আশা করি না, কিন্তু তারপরও দুম করে দিয়ে বলল যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনসুলিন ও ইন্টারফেরন এই সংশ্লেষণ করা হয়, এইটা জীব প্রযুক্তির কোন ক্ষেত্রে অবদান। তা আমরা জানি ইনসুলিন চিকিৎসা ক্ষেত্র, তাহলে ওই হিসাব করে তুমি দিয়ে দিবা চিকিৎসা ক্ষেত্র। আবার তোমাকে প্রশ্ন করলো যে নির্দিষ্ট ঔষধ সঞ্চয়ী প্রোটিন প্রভৃতি জৈব যৌগ উৎপাদন করে, এইটা কোন ধরনের ভূমিকা। এখানে অনেকে ঔষধ দেখলে চিকিৎসা ক্ষেত্র দাগায় দিয়ে আসবে, কিন্তু খেয়াল রাখো এখানে ঔষধের কথা থাকলেও এটা কিন্তু চিকিৎসা ক্ষেত্রের অবদান না, এটা কিন্তু এনজাইম প্রযুক্তির অবদান। আবার তোমাকে বলবে অ্যান্টিবডি উৎপাদন করা, টিউমার কোষ নিশ্চিত করতে নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদন এবং সঠিক স্থানে প্রেরণ, এইটা কোন ধরনের গুরুত্ব। এইটা অনেকে আবার দেখবে অ্যান্টিবডি যেহেতু তাহলে এটাও তো মনে হয় চিকিৎসা শাস্ত্র, তারা বা হয়তো এনজাইম এরকম চিন্তা করে দিয়ে আসবে, কিন্তু এটা টোটালি এনজাইমও না, এটা চিকিৎসাও না, এটা কি, এটা জিন প্রযুক্তি।
উপক্রমণিকা থেকে তোমরা কিছুই পড়বা না, আমি তোমাকে যতটুকু ক্লাসের মধ্যে পড়াই দিয়েছিলাম বেন্থাম হুকারের ছক, অতটুকুই তুমি পড়বা। উপক্রমণিকা থেকে তোমার কিছু পড়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা, টিস্যু কালচারে যেটা পড়বা, টিস্যু কালচার থেকে তুমি হেডিং শিখবা, এবং এই যে টিস্যু কালচার পদ্ধতির যে ধাপগুলো দেওয়া আছে এই ধাপের মধ্যে কিছু সংখ্যা আছে, ঠিক আছে? যে কালচার মিডিয়াম বা আবাদ মিডিয়ামের পিএইচ কত হয়, জীবাণুমুক্ত বা নির্বীজ করতে আমরা কত ডিগ্রি তাপমাত্রা, কত চাপ, কতটুকু সময় ধরে রাখি, কেলাস সৃষ্টির সংখ্যা বৃদ্ধি, এখানে কিছু সংখ্যা আছে, এই জায়গাগুলো হচ্ছে তোমাকে পড়তে হবে। তারপর তোমাকে কি শিখতে হবে, এদের কিছু অর্থনৈতিক গুণ দেয়, যে ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রান্সজেনিক প্রাণী, এই সমস্ত জিনিসগুলোর উদাহরণ শিখতে হবে তোমাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্লাজমিডের বৈশিষ্ট্য, পিসিআর কি, রিকম্বিনেন্ট ডিএনএ ধাপ পড়তে হবে, রেস্ট্রিকশন এনজাইম কি, এটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? কারণ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ সবাই পারে, কোন এনজাইম কাটে, কোন এনজাইম জোড়া লাগায়, এগুলা কারো ভুল হয় না, কিন্তু রেস্ট্রিকশন এনজাইমটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ো। কেন? কারণ নতুন বইটায় ওই যে কি করছে, যে প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া, প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া, ভেক্টর ব্যবহারের পরোক্ষ প্রক্রিয়া বলে, যে ইলেকট্রোপোরেশন, মাইক্রো ইনজেকশন, বায়োলিস্টিক্স, ক্যালসিয়াম ক্লোরাইড, লাইপোজোম, যে এই সমস্ত কিছু একটা ছক নতুন করে আবার একটা ছক অ্যাড করছে, ছোট্ট একটা ছক অ্যাড করছে, ঠিক আছে? এটা ছিল কিনা আমার ঠিক মনে নাই, কিন্তু এটা যদি না থাকে টেনশন নিও না, এটাও তোমাদের আমরা সব বললাম না তোমাদেরকে, নতুন বই ভিত্তিক প্রতিটা লেকচারের জিনিসটা আপলোড দিয়ে দেওয়া হবে। তো এবং আমি তো বললামই, আমরা চেষ্টা করছি হাইলাইট করে রাখার, যে হ্যাঁ এই তথ্যটাই হচ্ছে একদম নাই, বা আমাদের জন্য যে এখন তো আমরা করি যে একদম অতিরিক্ত তথ্যগুলো তো পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিচ্ছেই, তো তোমরা ওই পিডিএফ আকারে ওটাও নিবা, পাশাপাশি আমরা যে তোমাদের বইগুলো দাগানো বই এগুলো আবার নতুন করে আপলোড দিতে বলবো, যেন তোমাদের হেল্প হয়, ঠিক আছে? আমি বলছিলাম ওদিন, হয়তো এটা মনে ছিল না, আসলে একটু প্রেশার বেশি এখন, কারণ অনেক ক্লাস চলতেছে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে তোমার রিকম্বিনেন্ট টেকনোলজির কথাবার্তা শেষ। জীব প্রযুক্তির ক্ষেত্রে একই কথা, তুমি খেয়াল করলে দেখবা, যখন তুমি ইনসুলিন প্রস্তুতি দেখবা, টিপিএ প্রস্তুতির কথা বলো বা ইন্টারফেরন প্রস্তুতির কথা বলো, কথা কিন্তু সেম, কারণ প্রসিডিউর সেম, ঠিক আছে? ইনসুলিনটা একটু ডিটেলস করবা, ইনসুলিন থেকে গত বছর প্রশ্ন আসে না, এই কারণে তোমাদের একটা আসার চান্স অনেক বেশি। লাস্টে দিয়ে ইপিও তৈরি, তো এদের অর্থনীতি এই গুরুত্বগুলো পড়তে হবে, জিন থেরাপি, মলিকুলার ফার্মিং, বায়ো ফার্মিং, পরিবেশ ব্যবস্থাপনার কিছু উদাহরণ দেওয়া আছে, কলকারখানা থেকে নির্গত বর্জ্য, এটা আমরা আবার ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পড়ছি, সমুদ্রে নির্গত তেল পরিশোধন, সিওয়েজ আত্তীকরণ, সবই কিন্তু আমরা এখানে পড়ছি। এটা পাটের জীবন রহস্য, এটা সাধারণ জ্ঞান। জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ, এই যে ডিএনএ ফরেনসিক্স এ যে হেল্প করতেছে, এটা তোমাকে শিখতে হবে। আর কি, আর হচ্ছে এই অধ্যায় দক্ষতা অর্জন তো দেওয়াই আছে, তোমাদের দিয়ে দিবো। তার মানে ওই একটা চ্যাপ্টার তো বললাম তোমাকে, এই লাস্টের দুইটা চ্যাপ্টার ক্লাস নেওয়ার সময় আসলে পড়ানোর খুব বেশি পাওয়া যায় না, কিন্তু তুমি যখন পড়তে যাবা দেখবে পড়া শেষ করতে পারবা না। তারপরও জীব প্রযুক্তি থেকে তুমি যদি একটু সুন্দর মতো যে কয়টা জিনিস রেগুলার আমাদের ক্লাসে তোমাদের পড়ায়, তুমি যদি পড়ানো জায়গাগুলাই আর কম্পোনেন্ট বুকটা যদি খালি দেখো, তুমি এটা আমরা মোটামুটি গ্যারান্টি দেবো যে রেগুলার ক্লাসের কথা থেকেই তুমি জীব প্রযুক্তির যদি প্রশ্ন আসে ওই প্রশ্নটা কমন পাবা, ঠিক আছে? তাহলে জীব প্রযুক্তির কথা আর উদ্ভিদের প্রজনন, এই দুটো জিনিসের ক্ষেত্রে কি হলো, আমাদের যে মেডিকোর ক্লাসটা ছিল এই ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমার কাজ হবে ক্লাসটা যদি সুযোগ হয় মানে আবার দেখে নেওয়ার। এবার আসো পরিবেশ বিস্তার, যেটা নিয়ে আমি নিজেই আসলে কিছু বলতে চাই না, ঠিক আছে? নিজেই আমি কিছু বলতে চাই না, কেন? কারণ আমি নিজেই আসলে খুব সন্দিহান থাকি, যার কারণে এই ক্লাসটা মানে তোমার যখন এই চ্যাপ্টারটা আসে প্রথম, এই যে এই বইটা যখন নতুন করে আসলো কারিকুলাম, তো 14 সালেও আমি হচ্ছে তোমার মনে করো শারীরতত্ত্ব বাদে উদ্ভিদ বিজ্ঞানের যত লেকচার ছিল সব আমি নিতাম, শারীর ভাইকে শারীরতত্ত্ব দিছিলাম, উনি শারীরতত্ত্ব ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখে। তো ওই বছর তখন আমরা কি করছিলাম, ওল্ড কারিকুলামের বই পড়াইছিলাম, যে কারণে আমার এটা চ্যাপ্টারটা তখন পড়ানো লাগে নাই। 15 সালে যখন পড়ানো আসবে এবং তখন আমরা দেখলাম আমাদের স্টুডেন্টও বাড়লো, আমরা টিচার প্যানেলে নতুন টিচারও নিয়োগ দিল অনেকে, তখন আমি দেখলাম কিছু জিনিস যেগুলো পড়াইতে গেলে মানে মানে নিজের কাছেই মনে হবে যে আমি কি পড়াইতেছি, যে আল্লাহ জানে এতে পড়াইলাম, পোলাপানের প্রশ্ন কমন পড়ে কি পড়ে না। এই কারণে আমি একটু রাজনীতি করে এই কিছু লেকচার নিজের কাছে কখনোই রাখিনি, যার মধ্যে কি জীব প্রযুক্তি এবং পরিবেশ বিস্তার, আমি এই বই হওয়ার পরে একদিনও কোনো স্টুডেন্টকে আমি এটা আই মিন মেডিকোতে দ্বারা এরকম ভাবে ক্লাস নিয়ে কখনো পড়াই নেই। কারণ হচ্ছে একটাই, যে দেখছি যে এই ক্লাসগুলো নিয়ে আসলে নিজের যে ইমেজটা সেই ইমেজটা ঠিক রাখা যায় না অনেক সময়।
তারপর তোমাদের নিশি আপু অনেক পরিশ্রম করে এই ক্লাসটাকে তোমাদের কাছে একটু যেন যেন জানে যে লেকচারে আসলে তেমন কিছুই নেই, তারপর অনেক চেষ্টা করে তোমাদেরকে যে অ্যাটলিস্ট তোমাদেরকে এটা ভালো মতো পড়ানোর জন্য নিশি ক্লাস নেয় বা পারিসা আপু তোমাদের ক্লাসটা নেয়, বা অনেক সময় আমরা দেখছি তৃপ্তি ওই ক্লাসটা নিত, কিন্তু বেসিক্যালি সত্যি কথা আমি জীবনে কোনোদিন এই ক্লাসটা নেই। তারপর আমি দেখছি যেটা সব বছর প্রশ্ন আসার পরে যে জিনিসটা অ্যানালাইসিস করে দেখতাম যে যেই জায়গাগুলো আমরা বেশি প্রায়োরিটি দেই ওই বছর ওইটা কেন যেন আসে না, মানে একটু কম প্রায়োরিটি ওয়ালা প্রশ্ন আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত 6 বছরে তো এই প্রায়োরিটি ও কম প্রায়োরিটি প্রায়োরিটি কম প্রায়োরিটির ব্যাপার করতে করতে মোটামুটি এখন সব টপিকে আমাদের পড়ানো হয়ে যায়। তো সব টপিক পড়ানোর মধ্যে তোমাকে কোন জিনিসগুলো পড়তে হবে, সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অঞ্চলগুলো তোমাকে পড়তে হবে, এন্ডেমিক প্রাণীগুলো তোমাকে পড়তে হবে, বিলুপ্ত প্রায় যে কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে, কিছু প্রাণীর নাম দেওয়া আছে, যেমন তোমার হচ্ছে নীলগাই, তারপর হচ্ছে ঘড়িয়াল, তারপর করুদ, এরকম কিছু উদ্ভিদের নাম টাম দেওয়া আছে। এই জিনিসগুলো তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কিছু যদি সহজ প্রশ্ন করে, যেটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, তাহলে তোমাকে কি করতো, পপুলেশন কি, জীব সম্প্রদায় কি, জীব গোষ্ঠী কি, যে সংজ্ঞাগুলো ছিল না শুরুতে, তোমাকে এই সংজ্ঞাগুলো দিয়ে থেকে প্রশ্ন দিত। ওইটা গেল একটা জায়গা। তারপর তোমাকে আর কি জায়গা থেকে প্রশ্ন দিতে পারে, পিরামিড থেকে প্রশ্ন দিতে পারে। তুমি পিরামিডের অংশটা পড়বা, ইকোসিস্টেম ছোটকাল থেকে পড়ে আসছো, এটা এমন কঠিন কোনো কিছু না। পিরামিড কেন, ইকোসিস্টেমের জন্য ইম্পর্টেন্ট কোনটা, ইকোসিস্টেমে হচ্ছে খাদক গুলা তোমাকে পড়তে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় সর্বোচ্চ খাদক। পিরামিড তো এখন নতুন বইয়ে সুন্দর মতো এটার পার্থক্যের ছক বানাই দিছে, তুমি এখান থেকে পড়তে পারবা। তারপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের উদ্ভিদে যে অভিযোজনগত কথাবার্তা, এখন এইটার মধ্যে কি পড়বা, বোল্ড লাইন পড়বা, কারণ তুমি গদ বাঁধা আমি যদি তোমাকে সব বৈশিষ্ট্য পড়তে বলি তুমি কিচ্ছু পড়তে পারবা না, শুধু শুধু বলে লাভ নাই, তোমার পড়া বাড়ায়ও লাভ নাই। তোমার কাজ হবে কি, যে যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে বোল্ড করা লাইন আছে বা তোমাদের পড়ানোর সময় যে জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দিছে তুমি ওগুলাই বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা, আর উদাহরণগুলো তোমাদেরকে পড়ানোর জন্য কিন্তু টেকনিক দিয়ে পড়াইছে, ঠিক আছে? তাহলে তুমি উদাহরণগুলো সুন্দর মতো পড়বা, উদাহরণগুলো পড়ো, ঠিক আছে? বৈশিষ্ট্য তুমি যতটুকু মনে রাখতে পারো না পারো পড়ার কথা, কিন্তু উদাহরণগুলো তুমি পড়ো, অবশ্যই পড়বা। তারপর যাবা বায়োম, বায়োম পড়বা। বায়োম পড়ে হচ্ছে বায়োমের যে উদাহরণ এবং মাটির কথা বলা আছে, যে কোনটা হিউমাস সমৃদ্ধ বেশি, সারা বছর বৃষ্টি হয় কোনটায়, ট্রপিক্যাল রেইন ফরেস্টে কি সৃষ্টি হয়, এই জিনিসগুলো তোমার পড়তে হবে। ডেসিডুয়াস ফরেস্টটা পড়তে হবে, বাংলাদেশের একটা উদাহরণ আছে এখানে, এই কারণে এটা বলতেছি। জলজ বায়োম থেকে প্রশ্ন আসে নাই কখনো, আসবে বলে আমার মনেও হয় না, কিন্তু ম্যানগ্রোভ বা তোমার ট্রপিক্যাল অঞ্চল, টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট, বনভূমির বায়োম, তুন্দ্রা বায়োম, সাভানা বায়োম, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়বা। তারপর প্রাণী ভৌগোলিক অঞ্চলের কথা তোমাকে আমি আগেই বলছি, একটাও বাদ দিবা না, পরীক্ষায় আসুক না আসুক তোমার প্রিপারেশন নিয়ে যেতে হবে। প্রাণী ভৌগোলিক অঞ্চলের সীমারেখা কোনটা কি, আমরা কোন অঞ্চলে আছি, অরিয়েন্টালের কোন সাব অঞ্চলে আছি সেটাও তোমাকে জানতে হবে। তারপরে কিছু উদাহরণ দেওয়া আছে, এন্ডেমিক প্রাণী মনে করো দিয়ে বললো যে বার্ডস অফ প্যারাডাইস, এটা কোন অঞ্চলের, ঠিক আছে? তার মানে তুমি ওই জিনিসগুলো তো চেঞ্জ করতে পারবা না। তারপরে হচ্ছে বাইসন কোন অঞ্চলের, ওরাং উটাং কোন অঞ্চলের, এই এই জিনিসগুলো তোমাকে হচ্ছে শিখতে হবে। আর তোমাকে দিয়ে বললো যে টিয়া কোন অঞ্চলের, এটা কোনো প্রশ্ন হইলো? এটা তো কোনো প্রশ্ন না। তোমাকে এমন অ্যাটিপিক্যাল নামই দিবে যেটা রেগুলার তুমি দেখো না, বা তোমার অঞ্চল থেকে দিলে দিবে যে এমন একটাতে ওইটাও তোমার অঞ্চলেই কেবল দেখা যাবে, অন্য মানুষ দেখে না, ঠিক আছে? তো এইটা খেয়াল রাখো। হাতি, আর হাতি তো সারা বাংলা বিশ্বে আছে, হাতি কি কোন, তাহলে তোমার কোন একটা ইয়ে, এটা কি পরীক্ষায় আসার মতো প্রশ্ন না? কিন্তু লাইক তোমার দেখো যে তুমি কিন্তু প্লাটিপাস দেখো না, তুমি কিন্তু কিউই দেখো না, তুমি বলো না নিউজিল্যান্ডের প্লেয়াররা বাংলাদেশে আসে, আমি তো দেখি কিউই, ঠিক আছে? ওই চিন্তা করলে হবে না, অ্যাকচুয়াল কিউই তো আর তুমি দেখতেছো না, তাহলে ওটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় রাইটারের বইয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে লাস্টের যে 2 অধ্যায় আছে, লাস্টের 2 অধ্যায় তুমি দ্বিতীয় রাইটার বাদ দাও, সমস্যা নাই। উদ্ভিদের প্রজনন আমি হাসান স্যার পড়ে কম্পেনিয়ন বুক পড়ো, সেকেন্ড বই পড়া লাগবে না। শারীর তত্ত্ব হাসান স্যার পুরা পড়ো, ঠিক আছে? নগ্নবীজি আবৃতবীজি আমরা হাসান স্যারের বইয়ের সাথে কম্পেনিয়ন বুকে সব দিয়ে দিছি। এই শুনো, এখন তোমরা সেকেন্ড বই ডিটেলসে যাও না, সেকেন্ড বই ডিটেলসে গেলে মানে খুব বাজে হয়ে যাবে প্রিপারেশনটা। তোমার কাজ হবে মেইন বই একটা পড়ে তুমি কম্পেনিয়ন বুক পড়া শুরু করে দিবা, ঠিক আছে? এই কি বলো, ম্যানন ম্যানোজ যেটা ওইটাই হচ্ছে ম্যানন, ঠিক আছে? গ্লুকোজ গমন পড়ো না তোমরা, ম্যানোজ ওইটাই ম্যানন। তাড়াতাড়ি রিভিশন কিভাবে দিবা, তাহলে আগে বেশি সময় নিয়ে পড়বা, তাহলে দেখবা চ্যাপ্টারটা অনেক ছোট হয়ে আসছে, তাহলে তুমি তাড়াতাড়ি রিভিশন দিতে পারবা। তাড়াতাড়ি রিভিশন যতই যা করো না কেন, তোমার একটু কষ্ট হলো, আমি কিন্তু আবারও বলতেছি, কম্পেনিয়ন বুকের ইম্পর্টেন্ট তথ্যগুলা, আমি ক্লাস নোট পোর্শনের অংশগুলা বইয়ের মধ্যে নিয়ে আইসো। যত যাই হোক, পরীক্ষার আগের দিন যদি বইটা দেখে যাইতে পারো, মনের মধ্যে একটা শান্তি লাগবে কম্পেনিয়ন বুক দেখে যাওয়ার চেয়ে,
ঠিক আছে, কম্পোনেন্ট বুকে তুমি এখন পরীক্ষাগুলোর জন্য হেল্প নাও, কিন্তু টিল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ওই যে এখন হেল্প নিতে নিতে তুমি কম্পোনেন্ট বুকের তথ্যগুলো মেইন বইয়ে যোগ করা শুরু করে দাও। মেইন পরীক্ষা আসার আগের 7 দিন কেবল খালি মেইন বইটাই পড়ো। ঠিক আছে, নিজের মনের একটা শান্তির ব্যাপার আছে না। সুন্দরবন, তারপরে যে তালিপাম, মল্লিকা ঝাঁচি, খুদে পড়লাম, আমি কিন্তু বলছি তোমাকে এই এন্ডেমিক গুলো তোমাকে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে জীব বৈচিত্র্য সংরক্ষণ, এক্সিটু ইনসিটু কনজারভেশন, হেডিং গুলা পড়বা। ঠিক আছে, কিন্তু কেউ এই যে এখন যদি তোমার বলে যে রামসাগর এর আয়তন কত, এই প্রশ্ন কি কোনোদিন পরীক্ষায় আসবে? এই সব জিনিসপত্র কখনো পড়ে লাভ নাই। শোনো, কোলেস্টেরলটা নতুন বই দেখবা, পুরান বইটা ভুল ছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল। তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে যে সংরক্ষিত এলাকার নাম দেওয়া আছে এবং এটা কোথায় অবস্থিত, আয়তন, প্রতিষ্ঠাকাল পরে বোকামি করার কোনো দরকার নেই। এবং এর মধ্যে দেখো পাবলাখালী, এটা তুমি জীবনে শুনছো? চুন্তি জীবনে শুনছো? এগুলো কোনোদিনও দিবে না। দিবে কি চরকুকরি মুকরি, হ্যাঁ এটা শোনা গেছে। ঠিক আছে, এটা পরীক্ষা দিতে পারে। টেকনাফ, সাঙ্গু এগুলো দিতে পারে, কিন্তু ওই যে নাজিগঞ্জ, টেংরাগিরি, এই সমস্ত জিনিস কোনোদিনও পরীক্ষায় দিবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে গাজীপুরে আমাদের সাফারি পার্ক আছে, গেম রিজার্ভ কই আছে, টেকনাফে কি আছে, এগুলো তোমার অবশ্যই পড়তে হবে। এই যে মানে তারপরে জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব কি, হেডিং। আইইউসিএন রেড লিস্ট ক্যাটাগরি, এটা পড়বা, এটা ইম্পর্টেন্ট। যে নতুন বই তোমাদের যে একদম লাস্টে যে দিছে না, যে ক্যাটাগরি সমূহ নিম্নরূপ, যে এক্সটিংক্ট স্পিসিস কারা, এক্সটিংক্ট ইন ওয়াইল্ড কারা, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড কারা, বিপন্ন বা এন্ডেঞ্জার্ড কারা, ভালনারেবল বা সংখ্যাগ্রস্ত বিপদগ্রস্ত কারা, এটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা হয়ে গেল এই অধ্যায়ে দক্ষতা অর্জন কি করবা কি না। এবার তোমার প্রশ্নগুলো দেখি। আমি তো বললামই তোমাকে এই চ্যাপ্টারে আসলে রেগুলার বই দাগানো অংশগুলা পড়া বা ক্লাসগুলা ফলো করাই হচ্ছে মেইনলি হেল্প হবে, এর বাইরে কিছু হবে না। যেমন দেখো জীব প্রযুক্তিতে যে টিকা উৎপাদন করা, তারপরে টিস্যু কালচার, প্রযুক্তির ব্যবহার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খেয়াল করছো যে ডিএনএ মানে কি বলে রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে তৈরি করছে, ইনসুলিন কি, জিনোম সিকোয়েন্সিং, এখান থেকে আসছে। তারপরে এই চ্যাপ্টারটা দেখো, পিরামিড থেকে আসছে, কোন উদ্ভিদের অঞ্চল মানে কোন অঞ্চলে কোন উদ্ভিদ পাওয়া যায় সেটা থেকে আসছে, বায়োম থেকে আসছে, কোন অঞ্চলটা কিসের মধ্যে কোন স্তন্যপায়ী পাওয়া যায় সেটা দেওয়া আছে। ওয়ার্ল্ড হেরিটেজ কবে ঘোষণা করে, এটা তো সাধারণ জ্ঞান, এটা যদি আমি এখানে দিই এটা বোকামি হবে। দেখো ডেন্টাল হচ্ছে একটু আজে বাজে প্রশ্ন দেয়, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সবসময় স্ট্যান্ডার্ড হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের কথাবার্তা। তাহলে সবাই ভালো মতো পড়ো প্রশ্ন। গতদিন হচ্ছে এক দুইটা নিয়ে তোমাদের যে অনেকের কনফিউশন ছিল, এটা আমি আবারও বলতেছি, একটু যদি তোমরা প্রশ্নের স্ক্রিনশট দিয়ে দাও তাহলে হয়তো আমি তোমাদের ব্যাখ্যা দিতে পারবো যে আমাদের অ্যান্সার কারেক্ট না ভুল। আদারওয়াইজ আমি আসলে এরকম বলতে পারতেছি না। তাহলে এটাই হচ্ছে কথা। সবাই ভালো মতো পড়াশোনা করো। এবং কথা একটাই যে পড়ার আসলে কোনো বিকল্প নাই, কি ইম্পর্টেন্ট কি না ইম্পর্টেন্ট সেটার চেয়ে বেশি দরকার ছিল যেটা তোমাকে দেখানো তোমার প্রশ্ন পরীক্ষা কেমন হবে। এটা আমি গতদিন ক্লাসে বলে দিছিলাম যে পরীক্ষার জন্য প্রশ্ন যেহেতু টু দা পয়েন্ট প্রশ্ন বেশি আছে, এই কারণে একটু মুখস্থ করতে হবে এবং ছোট ছোট লাইনগুলোকে বারবার প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। আর এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো পড়লে কি সরাসরি প্রশ্নগুলো অ্যান্সার করা যায় তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কথা। তাহলে সবাই ভালো মতো পড়ো। হ্যাঁ ইনশাল্লাহ তুমি সব চ্যাপ্টারে যদি মেইন বই আর কম্পানিয়ন বুক পড়ো, এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, অ্যাটলিস্ট এই টাইমে এসে আমি তোমাকে একটু বলতে পারি না যে তুমি আবার আগের বই মানে অন্য বই খুলে খুলে টুকে টুকে লাইন নতুন করে পড়ো। এই এই কষ্টটা কমানোর জন্যই তো আমরা কম্পানিয়ন বুক কষ্ট করে আনলাম। ঠিক আছে, তাহলে তোমার কাজ হবে কি, তোমার মেইন কাজ হচ্ছে আগে মেইন বই পড়া, পাশাপাশি হেল্প নেওয়া কম্পানিয়ন বুকের। আর ওই হেল্প নিতে নিতে কম্পানিয়ন বুকের তথ্যগুলোকে মোটামুটি একটু মেইন বইয়ের মধ্যে সাজায় নেওয়া, যেন পরীক্ষার আগের রাতে ওই কম্পানিয়ন বুক খোলা না লাগে, মেইন বুক দেখে তুমি চলে যেতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কথা।
সবাই ভালো মতো পড়াশোনা করো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মনের আশা পূরণ করুক। আমরা যারা পরিশ্রম করতেছি, এতদিন কষ্ট করতেছি, এত বড় একটা স্যাক্রিফাইস করতেছি, লাইফের এতগুলা জিনিস হাতছাড়া করতেছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য বা আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য ভালো কিছুই রাখছে। এবং কথা হচ্ছে একটা পড়াশোনা তো করতেই হবে, কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু একটু চাইতেও হবে। চাওয়ার ব্যাপারটা কি সৃষ্টিকর্তার কাছে, যার যে যে ধর্মাবলম্বী হও না কেন, তুমি জানো যে তুমি মানে অনেকে খালি কপালের কথা বলে দেয়, কিন্তু কপালের কথা ঠিক থাকলে তাহলে তো আমরা কেউ নামাজ পড়তাম না। হ্যাঁ, আমার তো কপালে আসতে আমি জান্নাতে যাবো, আমার তো কপালে আছি আমি জাহান্নাম, তাহলে নামাজ পড়লে কি না পড়লে কি, এরকম কি কোনো কথাবার্তা আছে? না, তোমাকে তো বলছে যে তুমি তোমার চেষ্টা করে যাবা, তুমি জানো না তোমার কপালে কি আছে কি না আছে। এখন পরিশ্রম করলে অবশ্যই সেই মানুষ সফল কাম হয়। তাহলে আমার কথা এটা, আমি যদি পরিশ্রম করি এবং আমি যদি সৃষ্টিকর্তার কাছে চাই এবং চাওয়াটা যদি প্রপার ওয়েতে হয়, তাহলে কেন আমার মানে দোয়া কবুল হবে না? ঠিক আছে? এবং তুমি মনে রাখো তোমার জন্য যেটা ভালো সৃষ্টিকর্তা সেটাই তোমার জন্য লিখে রাখছে। তার মানে এখন যদি আমরা চান্স না পাই, আমি যে ভেঙে পড়বো বা আমার জীবন শেষ, এটাও কিন্তু কোনো কথা না। কিন্তু কথা হচ্ছে একটা, আমাকে তো পরিশ্রম করতে হবে, আমাকে অবশ্যই চাইতে হবে। এবং আমি যদি আমার, তুমি নিজেই নিজেকে প্রশ্ন করলে বুঝো তুমি যে পরিশ্রম করতেছো তুমি কি ডাক্তার হওয়ার যোগ্য কিনা। তাহলেই তুমি বুঝবা যে হ্যাঁ, না আমি তো এখন ওই ক্যাপাসিটি, মানে আমার তো এখন ওইরকম ডেভেলপই করি নাই আমি এরকম যে আমার আরো, মানে আমি এইভাবে বসলে পরীক্ষায় চান্স পেলে আমি ভালো ডাক্তার হবে এরকম কোনো কথা না। তো তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কি, তোমাকে পড়াশোনা ভালো মতো করতে হবে। খুব ভালো মতো পড়বা, কারণ পড়াশোনা ভালো মতো করলে এটা কখনো বিফলে যায় না। তারপরের কথাটা কি, তুমি সৃষ্টিকর্তার কাছে চাবা বেশি বেশি করে, এবং মোটামুটি একটু ঠান্ডা থাকবা, একটু কম কম কথা বলবা, বুঝছো? এই টাইমটাই যত বেশি কম কথা বলবা, আর একটু নলেজ বেশি থাকবে মাথায়। আর যেই কথাটাই বলবা সেটা হচ্ছে পড়া নিয়ে যেন হয়, মানে তুমি পড়তেছো পড়তেছো ওই কথাটাই তুমি বলতেছো। আদারওয়াইজ আনইউজুয়াল কথাবার্তা একটু যতটুকু পারো কম কম করে বলবা, তোমাদের জন্য হেল্প হবে। ঠিক আছে? তো এই হচ্ছে কথা, সবাই ভালো মতো পড়াশোনা করো ইনশাল্লাহ। বেঁচে থাকলে আমাদের আবার দেখা হবে পরে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।